সন্তান আর স্ত্রীর মাঝে একজনকে বেছে নিতে হবে আপনাকে। সন্তানকে বেছে নেবেন নাকি স্ত্রীতে? মা এবং শিশু দুজনই ঝুঁকির মধ্যে আছে। ডাক্তার মৃদু কণ্ঠে কথাটা বললেও রায়হানের কানে যেন বজ্রপাতের শব্দের মতো লাগে। মুহূর্তেই যেন চারিপাশে সবকিছু থেমে যায়। সময় যেন নিঃশব্দ স্থবির। শুধু রায়হানের বুকের ভেতরে তীব্র শব্দে ধুকপুক করতে থাকা হৃৎপিণ্ডটা যেন জানান দেয় এটা কোনো স্বাভাবিক মুহূর্ত নয়, এটা তার জীবনের বাঁক বদলের মুহূর্ত। আজ রায়হান আর তুলির জীবনের সবচেয়ে প্রত্যাশিত দিন, তুলির ডেলিভারি দিন। দীর্ঘ ৯ মাসের অপেক্ষা শেষ হতে যাচ্ছে, নতুন প্রাণ আসছে পৃথিবীতে, তাদের ভালোবাসার ফল। কিন্তু সেই আসার দিনে এমন প্রশ্ন, এমন সিদ্ধান্ত, রায়হান এখনো কথা খুঁজে পাচ্ছে না। কেবল অপারেশন থিয়েটারের আলো ঝলমলে দরজার দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই পেছন থেকে রায়হানের মা আকলিমা বেগম কঠিন ও অটল কণ্ঠে বলে ওঠে, রায়হান বাবা, ওদের বলে দে তুই তোর সন্তানকে বাঁচাবি। রায়হান ঘাড় ঘুরিয়ে তার মাকে দেখে, চোখে বিস্ময়, এক ধরনের হতাশা আর ক্ষোভের মিশ্রণ। রায়হান থমকে যাওয়া কণ্ঠে বলে ওঠে, মা, তুমি কি বলছো এইসব? আকলিমা বেগম কোনো দ্বিধা ছাড়া বলে ওঠে, আমি ঠিকই বলছি, এই সন্তান আমাদের পরিবারের প্রথম সন্তান, আমাদের বংশের প্রদীপ। একটা জীবন যাবে তো আরও একটা জীবন আসবে। তুলি যদি মরে যায় তাহলে আমি তোকে আবার নতুন করে বিয়ে করাবো। রায়হানের মাথা গরম হয়ে যায়, কিন্তু মায়ের সাথে চিৎকার চেঁচামেচি করা তার স্বভাবের সাথে যায় না। কিন্তু রায়হানের ভেতরটা জ্বলতে থাকে মায়ের কথা শুনে। তারপর গলার স্বর যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করে রায়হান বলে, মা, তুমি বুঝতে পারছো না, আমি তুলিকে ভালোবেসে বিয়ে করেছি। তুলি অনাথ মা, আমি ছাড়া তুলির দুনিয়ায় কেউ নেই। আমি কিভাবে তাকে এমন মৃত্যুর মুখে ঠেলে দিব? আমি পারবো না মা। আকলিমা বেগম একটু উচ্চ স্বরে বলে ওঠে, তাহলে তুই কি চাস তোর সন্তান মরে যাক? কথাটা ছুটে আসতেই রায়হানের বুক মোচড় দিয়ে ওঠে। তার সন্তান, তার রক্ত, তার অংশ, তার আর তুলির ভালোবাসার চিহ্ন। এই উত্তপ্ত কথোপকথনের মাঝে ডক্টর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মিস্টার রায়হান, দয়া করে তাড়াতাড়ি ডিসিশন নেই এবং পেপারে সাইন করে দিই। আমাদের হাতে সময় নেই। রায়হান আর এক মুহূর্ত দেরি করে না, নিঃশ্বাস চেপে বলে ওঠে, আমার স্ত্রীকে বাঁচান। কথাটা বলতেই যেন হাসপাতালের বাতাস ভারী হয়ে ওঠে, চারপাশটা নিস্তব্ধ। মুহূর্তেই ঝড় বয়ে যায় আকলিমা বেগমের চোখে মুখে। ডাক্তার স্বাক্ষর নিয়ে চলে যেতে আকলিমা বেগম থমথমে গলায় বলে ওঠে, তুই এইসব কি করছিস রায়হান? তোর মাথা কি খারাপ হয়ে গেছে? রায়হান চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, না মা, আমার মাথা একটু খারাপ হয়নি। এই সন্তান চলে গেলে কষ্ট হবে, খুব কষ্ট হবে, কিন্তু আবার সন্তান আসবে। গাছ থাকলে ফল ফলবেই, কিন্তু যদি গাছটাই না থাকে তাহলে কিসের আশা করব? আর আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করা সম্ভব না মা। তুলি আমার স্ত্রী, আমার ভালোবাসা, আমি তাকে এইভাবে মরতে দিতে পারি না। তুমি কি সত্যি এটা চাও তুলি মারা যাক? আকলিমা বেগম কাট কাট গলায় বলে ওঠে, হ্যাঁ চাই। শুনে অবাক হচ্ছিস? তুই বুঝছিস না রায়হান, একদিন ঠিক বুঝবি। মা হওয়ার কষ্ট, পরিবার টিকিয়ে রাখার দায়, এইসব তোর এখনো জানা হয়নি। তুলিও তো মা হতে যাচ্ছে মা, সে তো আমার সন্তানের জন্যই মৃত্যুর মুখে আজ, তাকে তুমি এইভাবে ছেড়ে দিতে বলছো? একটা ছেলে মানুষকে ধরে রাখতে হলে সংসার দরকার, সন্তান দরকার। বউ যায় তো আরেকটা আসে, কিন্তু সন্তান সে তো নিজের রক্ত। রায়হান জর্জরিত কণ্ঠে বলে ওঠে, মা, মানুষ কি শুধু রক্তেই গড়ে ওঠে? তুলির সাথে আমার যে সম্পর্ক তা শুধু শরীর বা নামের নয়। আমি ওর বিশ্বাস আর ও আমার জীবন। আমি কিভাবে ওকে মরতে দেই? আকলিমা বেগম কাঁপতে কাঁপতে কিছু বলতেই যাচ্ছিলেন, তখনই হাসপাতালের করিডোরে রায়হানের ছোট্ট ভাই রনি ছুটে আসে। বড় ভাই এবং মায়ের কথোপকথনের অনেকটাই তার কানে গিয়েছে। রনি এগিয়ে এসে আকলিমা বেগমের কাছে এসে বলে ওঠে, মা চলো, বাইরে চলো, এখন সময় নয় এসব বলার। দা ভাইয়ের ডিসিশনকে সম্মান করো। আকলিমা বেগম উত্তেজনায় কাপা গলায় বলে ওঠে, তুই দেখলি রনি কি বলল তোর দা ভাই? বউয়ের জন্য নিজের সন্তান বিসর্জন দেবে। রনি ধীরে বলে ওঠে, দেখছি মা, সব দেখছি, কিন্তু একবার চোখ বুজে ভাবো তো, দা ভাই যদি ভাবিকে হারিয়ে ফেলে সে কিভাবে নিজেকে সামলাবে? তুই ও তোর ভাইয়ের পক্ষ হয়ে কথা বলছিস? বাহ। মা প্লিজ শান্ত হও, এটা হসপিটাল, এভাবে চেঁচামেচি করো না। দা ভাইয়ের ডিসিশনের গুরুত্ব দাও প্লিজ। হে আল্লাহ, তুলি যেন বেঁচে থাকে। তুলিকে আমার জীবন থেকে কেড়ে নিও না। তুলি,
প্লিজ জান, ফিরো, তুমি শুধু ফিরো, আর কিছুই চাই না আমি। অপরাহ্নে নিস্তব্ধতা ভেদ করে ধীরে ধীরে চোখ মেলে তাকায় তুলি। চোখ জোড়া ভারী, মাথায় একরাশ ঝিমধরা ক্লান্তি। আস্তে চারিদিকে চোখ ঘুরিয়ে নিজেকে একটা মধ্যম মানের কেবিনে আবিষ্কার করে তুলি। সিলিং ফ্যানের ঘুরন্ত পাখায় যেন সময়ও তার গতিকে হারিয়ে ফেলেছে। সবকিছু এক অদ্ভুত নিস্তব্ধতায় ঘেরা। তুলির চোখ যায় এবার পাশে থাকা চেয়ারের দিকে। চেয়ারে বসে আছে রায়হান, তার স্বামী। রায়হানের দুই কনুই হাঁটুতে রাখা, মাথা নিচু করে তুলির হাত ধরে রেখেছে শক্ত করে। রায়হানের চোখ বন্ধ, কিন্তু মুখে চাপা ক্লান্তি আর উদ্বেগের ছাপ স্পষ্ট। তুলির হৃদয় ধক করে ওঠে। তুলি অসুস্থ গলায় আস্তে করে বলে ওঠে। রায়হান চমকে চোখ মেলে তাকায়। তুলিকে জেগে উঠতে দেখে মুহূর্তেই রায়হানের চোখে মুখে ছায়া নামে কষ্টের, আবার এক ফোঁটা প্রশান্তির। রায়হান তাড়াতাড়ি তুলির হাত চেপে ধরে বলে ওঠে, তুমি ঠিক আছো? কোথাও ব্যথা লাগছে? কষ্ট হচ্ছে কিছু? রায়হানের চোখে কেমন অদ্ভুত এক ছলছলানি, যেন মনে হচ্ছে দীর্ঘ রাত জেগে থাকার ক্লান্তি মিশে আছে। রায়হানের চেহারা শুকিয়ে গেছে। উজ্জ্বল শ্যামবর্ণের সুদর্শন যুবকের পরিচিত মুখখানি এখন তামাটে আর বিধ্বস্ত। চোখের নিচে কালি, চুলগুলো এলোমেলো, যেন এই একটা দিনেই বয়স কয়েক বছর বেড়ে গেছে। তুলি চারিদিকে চোখ ঘুরিয়ে রায়হানের দিকে তাকিয়ে বলে ওঠে, আমাদের বাচ্চা কোথায় রায়হান? প্রশ্নটা যেন ধারালো ছুরির মতো এসে বিঁধে রায়হানের বুকে। মুহূর্তেই গলা শুকিয়ে আসে তার। কি বলবে সে? কিভাবে বলবে তুলিকে যে তাদের সন্তান পৃথিবীর আলো দেখতে পারেনি? এই তো কিছু সময় আগে রায়হান নিজের হাতে নিজের প্রথম সন্তানকে মাটি দিয়ে এসছে। সারা জীবনের জন্য কবরে রেখে এসেছে তার ছোট্ট নবজাতক বাচ্চাকে। কিভাবে বলবে এসব তুলিকে? রায়হানের চুপ থাকা দেখে তুলি উদ্বেগ আর কাঁপন জড়ানো কণ্ঠে বলে ওঠে, তুমি চুপ করে আছো কেন রায়হান? বলো কি হয়েছে? আমাদের সন্তান কোথায় রায়হান? রায়হান নিঃশব্দে ভেঙে পড়ে ভেতরে ভেতরে। তুলি বারবার তাকায় রায়হানের মুখের দিকে। কোনো উত্তর না পেয়ে তুলি বসার চেষ্টা করলে রায়হান তুলিকে বেডের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয়। তুলি অস্থির হয়ে বলে ওঠে, রায়হান, তুমি বলছো না কেন আমাদের সন্তান কোথায়? প্লিজ বলো, আমি দেখবো ওদের, আমি আমার সন্তানদের দেখবো। ঠিক সেই সময় কেবিনে প্রবেশ করে রায়হানের মা আকলিমা বেগম। মুখে ক্ষোভ আর গলায় বিষ ছোঁয়ার স্বরে বলে ওঠে, অলক্ষী মেয়ে, নিজে বাঁচার জন্য নিজের সন্তানকে খেয়ে ফেললি, আমার ছেলের প্রথম সন্তানকে শেষ করে দিলি, এই বংশের প্রথম প্রদীপ নিভিয়ে দিলি। কথাটা যেন বজ্রাঘাত হয় তুলির মাথার উপর। কথাগুলোর ধার কানের পর্দা ছেদ করে গলার নিচে এসে কাটার মতো বিঁধে বসে। তুলির শরীর যথেষ্ট দুর্বল হলেও কথাটা শুনে অবশিষ্ট শক্তিও যেন মুহূর্তেই হারিয়ে যায়। চোখের পলকে জড়িয়ে আসে ভয়, সন্দেহ আর ভাঙচুর। নিজের শাশুড়ির বলা কথাগুলো যেন তুলি বিশ্বাসই করতে পারতেছে না। রায়হান স্তব্ধ, তুলির মুখেও কোনো শব্দ নেই। এরই মাঝে কেবিনে প্রবেশ করে রায়হানের বাবা রনক শেখ, রায়হানের মেজ ভাই রনক শেখের মেজ সন্তান ঋষভ, রায়হানের বোন রিমি আর রায়হানের ছোট ভাই রনি। রনক শেখ ভ্রু কুচকিয়ে বলে ওঠে, তুমি কি পাগল হয়ে গেছো আকলিমা? এইসব কি বলছো তুমি? তুমি যা বলছো সেটা কি তোমার ঠিক মনে হচ্ছে? আকলিমা বেগম গর্জে বলে ওঠে, ঠিক বলেছি, অবশ্যই ঠিক বলছি। আমার ছেলের ঘরে এই মেয়ে পা রাখার পর থেকে অশান্তি লেগে আছে, আর আজ তো সর্বনাশ করেই ছাড়লো। কার বউ এমন করে? কে নিজের সন্তানকে রেখে নিজের প্রাণকে বেছে নেয় বলো? ঋষভ একটু কড়া কণ্ঠে বলে ওঠে, মা, তুমি একটা কথা ভুলে যাচ্ছ। সিদ্ধান্তটা দাভাইয়ের ছিল। ডাক্তার তো ভাবির হাতে কোনো অপশনই রাখেনি। ভাবি ছিল অচেতন, বাঁচানো হতো একজনকেই, আর এই সিদ্ধান্তটা দাভাই নিয়েছে। আকলিমা বেগম আরও চেতে বলে ওঠে, তুই এইসব কি বলছিস ঋষভ? আমি জানি আমার ছেলে রায়হান এতটাও অমানুষ না। এই মেয়েটাই চোখে চিনি মাখিয়ে সব করিয়েছে। রিমি এগিয়ে এসে গলায় ব্যথা জড়ানো তীব্র কণ্ঠে বলে ওঠে, মা থামো, প্লিজ থামো। তুমি নিজে একজন নারী হয়ে আরেকজন নারীর এত বড় কষ্টকে অবমূল্যায়ন করছো। তুমি কি বুঝতে পারছো না ভাবি কি হারিয়েছে? তোমার নাতি হতে পারে, কিন্তু তার গর্ভে ধরা সন্তানকে সে হারিয়েছে। তুমি কি সেটা বুঝতে পারছো না? আকলিমা বেগম আর কিছু বলার আগে রনি এগিয়ে এসে বলে ওঠে, মা, শুধু শুধু ভাবিকে দোষারোপ করো না। এটা দা ভাইয়ের সিদ্ধান্ত ছিল। আমরা সবাই এত কিছু বলছি, কিন্তু দা ভাই চুপ করে আছে, কিছুই বলছে না। তুমি কিছু বলো না। দা ভাইয়ের বুকের ভেতরে কি ঝড় বইছে। বাইরে চলো মা, অনেক বলেছো আর না।
রনি কেবিন থেকে আকলিমা বেগমকে নিয়ে চলে যায়। পেছনে পেছনে বাকি সবাই বেরিয়ে যায়। সব কথার শেষে কেবিনে শুধু তুলি আর রায়হান। সবার চিৎকার, বাকবিতণ্ডা, অসহ্য দোষারোপ, আপাতত সব শেষ হয়ে গেছে। কেবিন পুরোটাই নিঃশব্দ। হঠাৎ যেন কেবিনের বাতাস ভারী হয়ে ওঠে। শুধু ফ্যানের ঘূর্ণায়মান শব্দ আর কেবিনের বাহিরের কিঞ্চিত মানুষের শব্দ। তুলির মনে হয় এই নীরবতা যেন চিৎকার করছে। সে তাকিয়ে থাকে রায়হানের দিকে। তুলি এক হাত রায়হানের হাতের উপর রেখে ছলছল চোখ নিয়ে বলে ওঠে, আমার সন্তান নেই রায়হান? ওরা সবাই কি বলে গেল? আমি আমি কি সত্যি, মানে আমার জন্যই আমার সন্তানটা এলো না পৃথিবীতে? আমি আমি কি আমার সন্তানের মুখটা পর্যন্ত দেখতে পারলাম না? রায়হান কোনো কথা বলতে পারে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রিয়তমা স্ত্রীর দিকে। রায়হানের চোখে অজস্র কান্নার ঝাঁপি জমে উঠলেও এক ফোঁটাও পড়তে দেয় না সে। বুকের ভেতর তীব্র চাপ আর অসহনীয় যন্ত্রণা বয়ে যাচ্ছে তার। তুলি রায়হানের হাত ঝাঁকিয়ে বলে ওঠে, তুমি চুপ করে কেন আছো? কিছু তো বলো, কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? ওরা সবাই কি বলে গেল? নাকি আমার কথাগুলোই সত্যি? বলো না রায়হান। এক মুহূর্ত চুপ থেকে রায়হান এগিয়ে এসে তুলির মাথা নিজের বুকে এনে চেপে ধরে। তুলির কান্না তখন বাঁধ ভেঙে ফেলে। জোরে চেঁচিয়ে কান্না করে বলে ওঠে, আমার বাচ্চা, আমার বাচ্চা রায়হান, আমি আমার বাচ্চার কাছে যাব। রায়হান আর সহ্য করতে পারে না। চোখে জলে ভিজে যায় তার গাল, কিন্তু কিছুই বলার শক্তি আর নেই তার। শুধু বুকে চেপে ধরে রাখে তুলিকে। এই মুহূর্তে এই বুকে আশ্রয় পাওয়াটাই তুলির একমাত্র সান্ত্বনা। একজন সন্তানহারা মা আর একজন বিধ্বস্ত স্বামীর নিঃশব্দ কান্নায় ভেসে যায় চারপাশ। এই শোক, এই কষ্ট তাদের দুজনের জন্যই এক অপূরণীয় ক্ষত। ভোর গড়িয়ে সকাল। ঘরের ভেতর অদ্ভুত এক নিস্তব্ধতা। দিনের আলো জানালা গলে ধীরে ধীরে ঘরে ঢুকছে। রায়হান অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। 3 দিনের ছুটি শেষে আজ তাকে অফিসে যেতেই হবে। এই 3 দিন প্রতিটা মুহূর্তে হাসপাতালে তুলির পাশে কাটিয়েছে রায়হান। কিন্তু চাকরির জায়গাটা এমন দীর্ঘ অনুপস্থিতি মানেই অনিশ্চয়তা। না হলে এই মুহূর্তে তুলিকে রেখে অফিসে যাওয়ার কোনো ইচ্ছেই নেই রায়হানের। এই চাকরিটা রায়হানের জীবনের শেষ ভরসা। সংসারে একমাত্র আয় করে রায়হান। রায়হান জানে চাকরিটা না করলে এই সংসারটা ভেসে যাবে। বাবা মায়ের ওষুধ, সংসার খরচ, সমস্ত বিল, পুরো সংসারের হাল রায়হানের হাতে। ছোট ভাই বোন ঋষভ, রনি, রিমি 2-1টা টিউশন করে নিজেদের খরচ নিজেরা বহন করার চেষ্টা চালালেও কলেজ পড়ুয়া একদম ছোট বোন রুহির খরচ সমস্ত রায়হানকে বহন করা লাগে। রায়হানের বাবা এক সময় ব্যবসা করলেও বর্তমান অসুস্থতার জন্য সব ছেড়ে ঘরে বসে আছেন। তাই পুরো পরিবারের হাল এখন রায়হানের হাতে। তুলিকে আজ হাসপাতাল থেকে ছেড়ে দিবে। রায়হান অফিস শেষ করে তুলিকে বাসায় নিয়ে আসবে। আপাতত রিমিকে তুলির কাছে রেখে এসছে রায়হান। তুলি একদম নিস্তেজ হয়ে আছে, শরীরে শুধু নয় মন থেকেও। তুলি খুব একটা কথা বলে না, খেতে চায় না, চুপচাপ তাকিয়ে থাকে শূন্য দেওয়ালের দিকে। কান্না করে, কিন্তু সেই কান্নার শব্দ নেই, শুধুই অশ্রু বিসর্জন। রায়হান এখন নিজেকে শক্ত করে নিয়েছে। রায়হান জানে এখন সে যদি ভেঙে পড়ে তাহলে তুলিকে আর বাঁচানো যাবে না। সেই কঠিন সিদ্ধান্তের পর রায়হান নিজেই ভেঙে পড়েছিল, কিন্তু পরের 2 দিনে নিজেকে শক্ত করে নিয়েছে সে। কারণ তুলিকে সুস্থ করতে হবে, ভালো রাখতে হবে তুলিকে। রায়হান আয়নার সামনে দাঁড়ায়, নিজের দিকে নিজে তাকায়। পরিচিত মুখটা আজও পরিচিত, কিন্তু ক্লান্তির রেখা খাজ কেটে বসে আছে সেখানে। উজ্জ্বল শ্যামবর্ণ, গভীর চাহনি আর মুখে হালকা চাপ দাড়ি। পরনে হালকা নীল রঙের শার্ট, কালো জিন্স প্যান্ট, গলায় আইডি কার্ড ঝুলছে। চুলগুলো পরিপাটি করেই আঁচড়ানো, কিন্তু চোখের নিচে কালি লুকানো যায়নি। চোখে এক রাশ ভার, কিন্তু ঠোঁটের কোণে এক ফোঁটার সাহসী দৃঢ়তা। রায়হান জানে এই জীবন থেমে থাকবে না, ঝড় কাটিয়ে আবারও সূর্যের দেখা মিলবে। রায়হান রুম থেকে বেরিয়ে এসে জুতো পরতে ব্যস্ত। এমন সময় রান্নাঘরের দিক থেকে আকলিমা বেগম বেরিয়ে এসে রাগ মেশানো চাপা কণ্ঠে বলে ওঠে, খাবি না? রায়হান এক মুহূর্ত থেমে তাকায় মায়ের দিকে, চোখে ক্লান্তি, ঠোঁটে নিস্তেজতা। রায়হান শান্ত গলায় বলে ওঠে, না। আকলিমা বেগম গলায় কড়া সুর টেনে এনে বলে ওঠে, না খেয়ে মরবি নাকি? খাবি না কেন? রায়হান তাকায় না, শুধু বলে ওঠে, ক্ষুধা নেই মা, আমি গেলাম। কথাটা শেষ করে দ্রুত দরজা খুলে বেরিয়ে যায় রায়হান। পেছনে মায়ের ডাক হালকা ভেসে আসলেও তাকায় না রায়হান, নিজের গতিতে হাঁটতে থাকে। রায়হানের চলার প্রতিটা পদক্ষেপ যেন এক একটা বোঝার ভার টানছে।
বাইরে রোদ মুখে লাগলে খানিকটা মুখ কুচকিয়ে যায় রায়হানের, তবুও পায়ের গতি ধীর হয় না। সংসার নামের যন্ত্রণার ঘানি টেনে চলা মানুষের জীবনকে এক মুহূর্ত থামে না। তাই রায়হানকে চলতে হবে, যেভাবেই হোক। ঘরের বাতি নিভে গেছে বেশ খানিক আগে। শুধু জানালার ফাঁক দিয়ে গলে ঢুকে পড়া চাঁদের ম্লান আলোতে তুলির মুখটা যেন আরো নিস্তেজ দেখায়। হাসপাতাল থেকে আসার পর থেকে তুলি নিজের রুমে বসে আছে। তার চোখ স্থির হয়ে আছে দূরের আকাশে, যেন কিছু খুঁজে বেড়াচ্ছে। হয়তো তার সন্তানকে, হয়তো নিজের হারিয়ে যাওয়া মায়াকে। নিঃশব্দ কান্নার পরও যেন শুকিয়ে গেছে চোখে, কিন্তু বুকের ভার যেন আরো ঘন হয়ে উঠেছে। রায়হান তুলিকে হাসপাতাল থেকে ফেরার পর ঘরে ঢুকতেই আকলিমা বেগমের কটু কথার বিষাক্ত তীর এসে বিঁধেছিল তুলির কানে। রিমি সে সময় মাকে চাপিয়ে নিয়ে পরিবেশ সামাল দিয়েছে। রায়হান কিছু না বলে তুলিকে রুমে নিয়ে এসেছিল। সে জানে এখন কোনো তর্ক বা উত্তরের সময় না। যদিও তর্ক বিতর্ক রায়হানের স্বভাবে নেই, তারপরও এখন তুলির জন্য প্রয়োজন সহানুভূতির, উপস্থিতির, নিঃশব্দ শক্তির। রায়হান একটি প্লেটে খাবার নিয়ে রুমে ঢুকে তুলির দিকে তাকায়। জানালার দিকে তাকিয়ে থাকা স্তব্ধ শরীরটা যেন আলো ছায়ার খেলা নয়, বরং এক নিঃশব্দ প্রতিমা, একজন নিঃশেষ মা। রায়হান গভীর একটা নিঃশ্বাস ফেলে। তার চোখে ক্লান্তি, তবুও সেই চোখে তুলির প্রতি এক সমুদ্র মায়া। রায়হান হাত বাড়িয়ে সুইচ টিপে রুমের বাতি জ্বালিয়ে দেয়। এগিয়ে গিয়ে বেডের পাশে থাকা ছোট টেবিলের ওপর প্লেট রেখে তুলির দিকে তাকিয়ে আস্তে করে বলে ওঠে, তুলি। তুলি ধীরে তাকায় রায়হানের দিকে, চোখ দুটো ফাঁকা, আবেগ বর্জিত। রায়হান তুলির মাথায় হাত রেখে আস্তে করে হাত বুলিয়ে দিতেই তখনই যেন তুলির হৃদয়ের বাঁধ ভেঙে পড়ে। তুলি ফুপিয়ে কান্না করে ওঠে। কান্না নয়, যেন আত্মার আরতি। কান্নারত অবস্থায় তুলি বলে ওঠে, রায়হান আমার সন্তান, আমি কত অভাগী মা। আমি আমি আমার সন্তানকে কোলে তুলতে পারলাম না, আমি তার মুখটাও দেখতে পারলাম না। রায়হান কেমন ছিল সে? তুমি কোলে নিয়েছিলে একবার তাকে? রায়হান চোখ বন্ধ করে জোরে শ্বাস নেয়। স্মৃতির ছায়া তার মনে ঝড় তুলে, কিন্তু সে ভাঙে না। রায়হান তুলির মাথা নিজের বুকে জড়িয়ে নেয়। তুলি রায়হানের বুকে মাথা রেখে অশ্রু বিসর্জন দিতে থাকে। রায়হান মোলায়েম কণ্ঠে বলে ওঠে, তুলি প্লিজ, তুমি এমন ভেঙে পড়লে আমরা কিভাবে চলবো বলো? আমি জানি এটা কতটা কষ্টের, কিন্তু প্লিজ তুমি স্বাভাবিক হও। তোমাকে সুস্থ হওয়ার জন্য স্বাভাবিক হওয়া প্রয়োজন। তুমি সুস্থ হলে আমরা আবার চেষ্টা করব। আবার একটা সন্তান আসবে আমাদের জীবনে, আমরা আবার স্বপ্ন দেখব নতুন করে। তুলি ধীরে মুখ তুলে তাকায় রায়হানের দিকে। চোখে বিষাদের ছায়া, কিন্তু তার মাঝে জেগে উঠে এক বিন্দু প্রশ্রয়। রায়হানের এই মমতা, এই আশ্বাসের ভেতরেই তুলি খুঁজে পায় একটু শান্তির ঠাঁই। রায়হান তুলির কপালে নরম একটা চুমু এঁকে দেয়। তার ঠোঁটের স্পর্শে তুলির চোখ থেকে আবারও জল গড়িয়ে পড়ে, কিন্তু এবারের কান্নার মাঝে একটু উষ্ণতা মেশানো থাকে। কষ্টের মাঝে ভালোবাসার ছায়া। রায়হান খাবারের প্লেটটা হাতে নিয়ে বলে ওঠে, চলো এবার একটু খাও, সকাল থেকে তেমন কিছু খাওনি। তুলি চুপ করে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে রায়হানের দিকে। এই মানুষটা এত ভালো কেন? এত ভালো কিভাবে বাঁচতে পারে মানুষটা? রায়হান নিজের হাতে খাবার তুলে দেয় তুলির মুখে। তুলির খাবার খেতে চোখ দিয়ে আবারও জল গড়িয়ে পড়ে। তুলি আস্তে করে বলে ওঠে, তুমি খেয়েছো? রায়হান মাথা নাড়িয়ে বলে ওঠে, তুমি খাওয়ার পর খাবো। তুলি ক্লান্ত কণ্ঠে বলে ওঠে, এখন একটু খাও প্লিজ, আমার সামনে একটু খাও। তোমার শরীরটাও যে ভেঙে যাচ্ছে রায়হান। রায়হান হালকা হাসে। সেই হাসিতে কষ্ট আছে, দায়িত্ব আছে, ভালোবাসাও আছে। রায়হান ফেলতে পারে না তুলির কথা। হালকা একটু নিজের মুখে দিয়ে আবার তুলিকে খাওয়াতে শুরু করে। এই নিঃশব্দ আদান প্রদান, এই ছোট ছোট ভালোবাসার মুহূর্তের মাঝে সময় যেন কিছুটা থেমে যায়। তুলি অনুভব করে তার পাশে একজন মানুষ আছে, যে তার স্বামী, তার ভালোবাসা, তাকে শক্ত করে আগলে রেখেছে। বিকেল তখন একটু ধোঁয়াটে রঙে মোড়ানো। সূর্যটা পশ্চিম আকাশে গড়িয়ে পড়েছে। আলো তার ম্লান রূপ নিচ্ছে ধীরে ধীরে। শহরের ব্যস্ততা তখনও থামেনি, কিন্তু দিনের ক্লান্তির ছাপ যেন রাস্তাঘাটে ছড়িয়ে পড়েছে। চারিদিকে গাড়ির হালকা গর্জন, রিকশার টুংটাং আর শহরের দোকানগুলো সব মিলিয়ে এক অদ্ভুত শীতল বিশ্রামের আমেজ ছড়িয়ে আছে শহরের বিকেলে। এই বিকেলে 3 তলা একটি আবাসিক বিল্ডিংয়ের দোতলার একটি ঘরে বসে ঋষভ পড়াচ্ছেন অয়নকে। অয়ন ক্লাস 7-এ পড়ে। ইংরেজি গ্রামারের খাতায় মাথা গুজে বসে আছে সে। তার পাশে বসে ঋষভ অয়নের খাতায় ঝুঁকে কিছু ব্যাখ্যা দিচ্ছে। ঠিক তখনই ঘরের দরজায় শব্দ হয়। একটি ট্রে হাতে ঢুকে এক তরুণী।
অয়নের বড় বোন অরিন। হালকা গোলাপি জামা, ছাড়া চুল আর মুখে এক ধরনের লাজুক উজ্জ্বলতা। ট্রেতে রাখা আছে 1 কাপ ধোয়া ওঠা চা, একটা পাত্রে আলুর চপ আর একটা বাটিতে সুজির হালুয়া। অরিন ধীরে ধীরে ট্রেটা টেবিলের উপর রেখে মিষ্টি সুরে বলে ওঠে, ঋষভ ভাই, নাস্তা খেয়ে নিন। ঋষভ এক পলক তাকায় অরিনের দিকে, তারপর ট্রের দিকে, তারপর আবার অয়নের খাতার দিকে ফিরে আসে। চোখে মুখে অনাগ্রহের আভাস থাকলেও গলায় কৃতজ্ঞতার স্পর্শ টেনে বলে ওঠে, আচ্ছা। অরিন দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঋষভের দিকে। ঋষভের পরনে হালকা নীল রঙের শার্ট, কালো প্যান্ট, হাতে একটা ঘড়ি। চুলগুলো হালকা এলোমেলো হলেও ভালো লাগে। গমগমে ফর্সা গায়ের রঙে হালকা নীল রং বেশ মানিয়েছে। চোখ দুইটা গভীর, আত্মবিশ্বাসী। মুখে এক ধরনের শান্ত আত্মস্থ ভাব। অরিনের দৃষ্টি সরছে না সুদর্শন ঋষভের থেকে। ঋষভের চোখ, চেহারার রেখা, ফর্সা মুখে হালকা দাড়ি চকচক করছে, আর ঠোঁটের কোণে থিতিয়ে থাকা স্থিরতা। সবকিছু অরিনের চোখে এক মুগ্ধতা নেয়। অরিনের এমন দৃষ্টিতে ঋষভ কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। ঋষভ অরিনের দিকে তাকিয়ে গলার স্বর নিচু করে বলে ওঠে, কিছু বলবে? অরিন চমকে ওঠে, চোখ নামিয়ে হালকা গলায় বলে ওঠে, না। এটুকু বলে ঘর থেকে বেরিয়ে যায় অরিন। অরিন নিজের রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় নিজের চোখে নিজের প্রতিবিম্ব দেখে এক রাশ সংকোচ আর লজ্জায় ভরে যায় তার মুখ। ঠোঁটের কোণে এক মায়াবী হাসি। ঋষভকে নিয়ে অরিনের মনে অদ্ভুত অনুভূতি জমে আছে। ঋষভের চুপচাপ স্বভাব, ভদ্রতা, অন্য সব ছেলে থেকে আলাদা গম্ভীরতা, সব মিলিয়ে অরিনের মনটা ঋষভের ওপর আটকে আছে। ঋষভ কি আদৌ বুঝে না, নাকি বুঝেও না বোঝার ভান করে পড়ে থাকে, এটাই মাথায় আসে না অরিনের। ঋষভ এক মুহূর্ত তাকিয়ে থাকে দরজার দিকে, এরপর আবারও মুখ নামিয়ে নেয় খাতার দিকে। ঋষভ খাতার দিকে ঝুঁকতেই অয়ন বলে ওঠে, স্যার, আপনার নাস্তা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। জানেন এইসব আপনি নিজেই বানিয়েছে। অয়নের কথা শুনে ঋষভ অবাক হয় না, কারণ অরিনের অভিব্যক্তি সে বুঝলেও ব্যাপারটা নিয়ে সে মাথা ঘামায় না। অয়নের দিকে তাকিয়ে ঋষভ এক ফোঁটা হাসে, তারপর ট্রে থেকে এক টুকরো চপ মুখে দিতেই চোখ বড় হয়ে যায় ঋষভের। চমৎকার স্বাদ, বাইরের অংশ মচমচে, ভেতরে হালকা ঝাল, সঙ্গে এক চিমটি লেবুর গন্ধ। সত্যি রান্না অসাধারণ অরিনের। অয়ন ঋষভের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, কেমন হয়েছে? ঋষভ হালকা মাথা নাড়িয়ে বলে ওঠে, মজা হয়েছে। অয়ন হালকা হেসে আস্তে করে বলে ওঠে, আপনি বলেছে আপনার কাছে খাবারটা কেমন লেগেছে জানালে আমাকে চকলেট দিবে। ঋষভ একটু ভ্রু কুচকিয়ে তাকায়, তারপর আবার অয়নের হাসি মুখের দিকে তাকিয়ে নিজেও হেসে ফেলে। রাত অনেক হয়েছে, শহরের ভেতরের বাতিগুলো যেন অলস হয়ে এসেছে। এক কোণে বসে আড্ডা দিচ্ছে রনি ও তার বন্ধুরা, হাতে হাতে চায়ের কাপ, কারো হাতে সিগারেট, মুখে গল্প আর হাসির আওয়াজ। হঠাৎ করে রনির ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে দা ভাই লেখা। রনি চেয়ার থেকে উঠে একটু পাশে গিয়ে ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলে ওঠে, হ্যাঁ দা ভাই। ওপাশ থেকে রায়হান কড়া গলায় বলে ওঠে, ঘড়ি দেখেছিস? কয়টা বাজে এখন? আমি তো তোকে স্পষ্ট বলেছিলাম এত রাত পর্যন্ত বাইরে থাকা যাবে না। রনি চুপ করে থাকে, কারণ সে জানে রায়হান রেগে থাকলেও তার প্রতিটা কথা ভালোবাসায় মোড়ানো। রায়হান তার বড় ভাই, তার অভিভাবক, তার আদর্শ। রায়হান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, 20 মিনিট সময় দিলাম, যেখানেই থাকিস না কেন 20 মিনিটের মধ্যে তোকে বাসায় দেখতে চাই। রনি গলায় শ্রদ্ধা আর স্নেহ মিশিয়ে বলে ওঠে, ঠিক আছে দা ভাই। ফোন কেটে যায়। আড্ডার শব্দের ভিড়েও রনির ভেতরটা স্তব্ধ। রনি বন্ধুদের থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রাত হয়েছে ভালোই, শহর ঝিমিয়ে এসছে। শহরের রাস্তায় এখন কুকুরের ডাকের আনাগোনা বেশি। রনি এসে দাঁড়ায় বাসার দরজার সামনে, বুকের ভেতর হালকা ধুকপুকানি। রনি জানে তার দা ভাই জেগে আছে এবং তার জন্য অপেক্ষা করছে। রায়হান বড় ভাই হলেও যেন এক ছায়া বাবা, যার আদরে আছে শাসন, ভালোবাসায় আছে নিয়ম। রনি দরজায় ধাক্কা দিতে না দিতেই রিমি দরজা খুলে দেয়। রিমি মুখ ভার করে বলে ওঠে, তুই এত দেরি করলি কেন ছোটদা? দাবাই কিন্তু রেগে আছে। রনি একটা ঢোক গিলে বলে ওঠে, দা ভাই কোথায়? রুমে। রনি ধীরে পা বাড়ায় নিজের রুমের দিকে, যেন পায়ের শব্দ না হয়। ঠিক তখনই রায়হান নিজের রুম থেকে বেরিয়ে এসে বলে, রনি। রনি চমকে দাঁড়িয়ে পড়ে, ধীরে ফিরে তাকায় রায়হানের দিকে, তারপর আস্তে করে বলে ওঠে, জি দা ভাই। রায়হান কঠোরভাবে বলে ওঠে, এত রাত পর্যন্ত বাইরে কোথায় ছিলি?
কি করছিলি? রনি মাথা নিচু করে অনুতাপ মেশানো কণ্ঠে বলে ওঠে। সরি দা ভাই, বন্ধুদের সাথে ছিলাম, সময়টা খেয়াল করিনি। রায়হান রাগান্বিত কণ্ঠে বলে ওঠে। তোর কি কানে কথা ঢোকে না? তুই তো জানিস এই রাত করে বাসায় আসা আমার পছন্দ না। একটা ভদ্র ঘরের ছেলে এইভাবে রাত করে না। আজ তোকে শেষবারের মতো সাবধান করছি, পরের বার যদি এমন দেখি তাহলে কিন্তু ঘরে ঢুকতে দিব না, মনে রাখিস। রনি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, আর কিছু বলে না। রায়হান আবার বলে ওঠে, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। রনি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। রায়হান নিজের রুমের দিকে চলে যায়। এই সময় পাশে দাঁড়িয়ে থাকা রিমি ফিক করে হেসে দেয়। রনি চোখ বড় করে তাকিয়ে বলে ওঠে, খুব হাসি পাচ্ছে তাই না? মেরে কান গরম করে দিব তোর। রিমি মুখ ভেঙচিয়ে বলে ওঠে, আমি কিন্তু দাভাইকে বিচার দিব, তুই আমাকে বকা দিচ্ছিস। রনি এক পলক রিমির দিকে রাগী চোখে তাকিয়ে আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে চলে যায়। রনি রুমে ঢুকতেই দেখে ঋষভ বিছানায় আটশোয়া হয়ে একটা বইয়ের পৃষ্ঠায় চোখ গেঁথে রেখেছে। আলোটা হালকা, কিন্তু তার মনোযোগ গাঢ়। এই ছেলেটা কি করে যে এত পড়তে পারে, ভাবতে ভাবতে রনি নিজের থমথমে মুখ নিয়ে ভেতরে পা রাখে। রনিকে দেখে ঋষভ দাঁত বের করা হাসি দিয়ে বলে ওঠে, খালি তো দা ভাইয়ের বকা, মজা লাগলো? রনি মুখ গম্ভীর করে বলে ওঠে, দেখ ভাইয়া, আমার মেজাজ খারাপ করিস না, বকা খেয়ে মাথা ঠিক নাই। ঋষভ কিছুটা উচ্চ স্বরে হেসে ওঠে। রনি নাক ফুলিয়ে ওয়াশরুম চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বারান্দায় গামছা ঝুলিয়ে ভেতরে আসে রনি। ঠিক তখনই দরজার ওপাশ থেকে রায়হান বলে ওঠে, রনি। রনি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দরজা খোলে। রায়হানের হাতে খাবারের প্লেট, তাতে আছে গরম ভাত, ডিম ভাজি, মুগ ডাল। রনি আস্তে করে বলে ওঠে, তুমি আনতে গেলে না কেন দা ভাই? আমি তো যেতামই। রায়হান কিছু না বলে ঘরে এসে বিছানায় বসে। ঋষভ দাভাইকে দেখে বই বন্ধ করে পা গুটিয়ে বসে। রনি তখনও দরজার পাশে দাঁড়িয়ে। রায়হান রনির দিকে তাকিয়ে বলে ওঠে, এইখানে এসে বস। রনি ধীরে ধীরে এগিয়ে আসে, বসে পড়ে রায়হানের পাশে, একটা বাধ্য ছেলের মতো। রায়হান নিজে হাতে ভাত মাখিয়ে রনির মুখে তুলে দিতে দিতে নরম স্বরে বলে ওঠে, তুই কবে শান্ত হবি বলতো? রাতের খাবার এইভাবে দেরিতে খেলে শরীর খারাপ হয়ে যাবে। আর বাইরে থেকে এত রাত করে ঘরে ফেরা এইসব বাজে ছেলেরা করে। আর তুই তো আমার গুড বয়, এমন আর করিস না, বুঝলি? রনি চুপচাপ সম্মতির সূচক মাথা নাড়ে। রায়হানকে সবাই জানে, তার শাসনের পেছনে ভালোবাসার গভীরতা অনেক। রায়হান এক পলক ঋষভের দিকে তাকিয়ে বলে ওঠে, পড়ছিলি? ঋষভ মাথা নাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ দা ভাই। রায়হান রনিকে খাওয়াতে খাওয়াতে হালকা হেসে বলে ওঠে, ঋষভ তো সবসময় বইয়ের ভেতর থাকে, আর তুই? তোকে শেষ কবে বই হাতে দেখেছি মনে নেই, বলতো শেষ কবে বই ধরেছিস? রনি আর চোখে ঋষভের দিকে তাকায়। ঋষভ মুখ চেপে হাসে। খাওয়ানো শেষ হলে রায়হান ঋষভকে ইশারা করে তার পাশে থাকা ছোট্ট টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা দেওয়ার জন্য। ঋষভ রায়হানের দিকে গ্লাসটা এগিয়ে দিলে রায়হান গ্লাসটা নিয়ে রনির দিকে এগিয়ে দেয়। তারপর বলে ওঠে, ঋষভের মতো রেজাল্ট তোর দ্বারা সম্ভব না, কিন্তু একটু পর যেন পাশ করতে পারিস। রনি চুপ করে থাকে। কি বলবে সে? রায়হানের সামনে তর্ক করতে তার সাহস হয় না। রায়হান ঘর ছেড়ে চলে গেলে রনি বড় একটা হামি দিয়ে ফোন নিয়ে বিছানায় শুয়ে পড়ে। ঋষভ ভ্রু কুঁচকিয়ে বলে ওঠে, এই তোকে দা ভাই কি বললো, কানে গেল না? লজ্জা লাগে না তোর? আবার ফোন ঘাঁটতে বসলি? রনি বিরক্ত মুখে বলে ওঠে, তোর পড়তে ইচ্ছা করে তুই পড় ভাইয়া, আমাকে বিরক্ত করিস না। ঋষভ রাগী চোখে রনির দিকে তাকায়। রনি দাঁত বের করা একটা হাসি দিয়ে আবারও ফোন স্ক্রল করতে থাকে। ঋষভ দীর্ঘশ্বাস ফেলে, বইটা খুলে পড়তে মনোযোগী হয়। শহরের ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। উদিত সূর্যের প্রথম রশ্মি আকাশে নরম সোনালি আভা ছড়াচ্ছে। শহরের ব্যস্ততা এখনো শুরু হয়নি, রাস্তায় মানুষজন কম। এমন শান্ত সময়ে স্বভাবগতভাবে তুলির ঘুম ভেঙে যায়। তুলির চোখ খুলে তার পাশে রায়হান ঘুমোচ্ছে। রায়হানের এক হাত তুলির পেটে আর এক হাত দিয়ে তুলিকে জড়িয়ে ধরে রেখেছে। তুলি এক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়হানের ঘুমন্ত মুখের দিকে। রায়হানের উজ্জ্বল শ্যামবর্ণের মুখে ঘুমের মৃদু ছাপ, যেন শান্তির প্রতীক। তুলি একটু এগিয়ে এসে নীরবে কপালে চুমু এঁকে দেয়। তারপর রায়হানের হাত সরিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে আসার পর তুলির মনে হয় রায়হান বলেছিল ঘরের কাজ না করতে, কিন্তু তুলি জানে বসে থাকলে হবে না। রান্নাঘরে গিয়ে আটা নামিয়ে রুটি বানানোর প্রস্তুতি নেয়। তখনই আকলিমা বেগম রান্নাঘরে এসে উপস্থিত হয়। তুলিকে রান্নাঘরে দেখে আকলিমা বেগম তাচ্ছিল্য করে বলে ওঠে,
মহারানী রান্নাঘরে। গতকাল আমার ছেলেকে ফুসলিয়ে আমার কাছে পাঠানো হয়েছে যেন তাকে কাজকর্ম না করাই। সে এখন রান্নাঘরে কি করে? শাশুড়ির এমন কটূক্তি শুনে তুলির চোখে জল ভরে আসে। তুলি আস্তে করে বলে ওঠে, আম্মা, আমি আপনার ছেলেকে আপনার কাছে পাঠাইনি। আকলিমা বেগম তীব্র কটাক্ষ করে বলে ওঠে, চুপ কর মুখ পুরি, তোমাকে দেখলেও আমার জ্বলে যাচ্ছে। তোমাকে বাঁচানোর তাগিদে আমার ঘরের প্রথম নাতিকে শেষ করতে হয়েছে। তুলির বুক যেন ভেঙে আসে এসব কথা শুনে। আকলিমা বেগম দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। তুলি কিছু সময় নিস্তব্ধ হয়ে থাকে। তুলি জানে তার এসব কথা শুনতে হবে। ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছে তুলি। তার বাবা মা কে বা কারা এটাও জানে না সে। 18 বছর বয়সে আশ্রম থেকে বেরিয়ে সে নিজের উপার্জনে নিজেকে চালিয়েছে। তারপর রায়হানের সঙ্গে পরিচয়, প্রেম আর অবশেষে বিয়ে। রায়হান তুলিকে নিয়ে কাজী অফিসে বিয়ে করেছিল। এই বিয়ে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি আকলিমা বেগম। একটি পরিচয়হীন মেয়েকে বাড়ির বউ করতে একদমই রাজি ছিলেন না তিনি, কিন্তু রায়হানের জন্য মানতে বাধ্য হয়েছেন। তাই তুলির সাথে কখনোই ভালোভাবে সম্পর্ক তৈরি করতে পারেননি আকলিমা বেগম। আকলিমা বেগম কোনো কারণ ছাড়াই তুলিকে আঘাত দিয়ে কথা বলে, কিন্তু তুলি সেই সব নীরবে সহ্য করে যায়। আর এখন তো তাকে বাঁচাতে তার সন্তান হারিয়েছে। এ সময় শাশুড়ির আচরণ এমনভাবে প্রকাশ পাবে, এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই, বরং এটাই স্বাভাবিক। তুলি চোখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। সে জানে এসব কথা তাকে এখন সহ্য করা লাগবে, কিন্তু তার বড় শক্তি, তার স্বামী সব সময় তার পাশে আছে। এটার জন্যই তুলি হাল ছাড়বে না। রায়হানের ঘুম ভাঙে মাত্র, এক হাতে চোখ ডলে নেয় সে, আর অন্য হাত বাড়িয়ে বিছানার চাদর হাতড়িয়ে পাশে খোঁজে সেই চিরচেনা পরিচিত উষ্ণতা তুলিকে। কিন্তু পাশটা খালি, হয়তো রান্নাঘরে। এই মেয়েটাকে হাজার বার নিষেধ করলেও সে শুনবে না, এটাই অবশ্য রায়হানের জানা ছিল। ভালোভাবে চোখ মেলে তাকায় রায়হান, মাথায় হালকা ভার। শরীর এখনো কিছুটা ক্লান্ত, কিন্তু মনের ভেতর আজ একটা অন্যরকম প্রশান্তি। বিগত কয়েক রাত ঘুমাতে পারেনি রায়হান। বুকের ভেতর সন্তান হারানোর পাশাপাশি তুলির কষ্ট পাওয়ার সাথে মায়ের করা কটুবাক্য সব মিলিয়ে যে শোকের স্রোত বইছিল তা ঘুমাতে দিচ্ছিল না রায়হানকে। কিন্তু গতকাল রাতে তুলিকে নিজের বুকে নিয়ে একটু হলেও ঘুম হয়েছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে রায়হান। আয়নার সামনে দাঁড়িয়ে মুখ মুছতে মুছতে জোরে ডেকে ওঠে, তুলি। আর তখনই দরজা দিয়ে ঢুকতে ঢুকতে ওনার আঁচল দিয়ে হাত মুছতে মুছতে এগিয়ে আসে তুলি। ঘরমাক্ত শরীর আর হালকা ক্লান্তি মাখানো কণ্ঠে বলে ওঠে, উঠে গেছো তুমি? রেডি হয়ে নাও, আমি নাস্তা দিচ্ছি। কথাটা বলেই তুলি বেরিয়ে যেতে নিলে রায়হান হাত বাড়িয়ে তাকে টেনে নিয়ে আসে নিজের বুকের কাছে। তারপর দৃঢ় কণ্ঠে বলে ওঠে, তোমাকে আমি নিষেধ করেছিলাম কাজ না করতে, তাও সকাল সকাল রান্নাঘরে চলে গেলে। ডাক্তার তো পরিষ্কার করে বলেছে তোমাকে পুরো 1 মাস রেস্টে থাকতে হবে। তুলি নরম গলায় বলে ওঠে, ডক্টররা এমন বলেই থাকে রায়হান, কিন্তু আমি কি সব ফেলে শুধু বিছানায় পড়ে থাকবো? আমার বয়স হয়েছে, ইউনিভার্সিটি আছে, টিউশন আছে, আর রুহির সামনে এইচএসসি দিবে। ওর পড়াশোনা কত চাপ। আমি যদি শুয়ে বসে থাকি সবকিছু এলোমেলো হয়ে যাবে, আর আমার উপরও প্রেশার হয়ে যাবে অনেক, বুঝেছো? কিন্তু তুলি। কথা শেষ করতে পারে না রায়হান, তার আগেই তুলি বলে ওঠে, না রায়হান, আর কোনো কিন্তু নয়। আমি সাবধানেই সব করব, কথা দিচ্ছি। আমি কোনো সমস্যা হবে না। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, নইলে তো অফিসে দেরি হয়ে যাবে। তুলি আবার চলে যেতে নিলে রায়হান মোলায়েম কণ্ঠে ডেকে ওঠে, তুলি। থেমে যায় তুলি। এই ডাক তুলির ভেতরে এক ঝর্ণা ধারার মতো নেমে আসে। সে ধীরে পেছন ফিরে তাকায়। তার চোখে মুখে মায়া, তৃপ্তি আর এক ধরনের শোকের পেছনে লুকিয়ে থাকা আশ্রয়ের সন্ধান। তার সামনে দাঁড়ানো মানুষটা তার স্বামী, যে কখনোই তার উপর রাগে গর্জে ওঠে না, যার এমন মোলায়েম ডাক উপেক্ষা করে চলে যাওয়ার মতো শক্তিও তুলি নেই। তুলির চোখের কোণে একটু ভালোবাসার অশ্রু জমে। তুলি এগিয়ে সে রায়হানের সামনে দাঁড়ায়। রায়হানের পায়ের ওপর পা রেখে দাঁড়াতেই রায়হান তুলির কোমরে হাত রেখে একটু উঁচু করে তুলে ধরে। তুলি মুখ বাড়িয়ে রায়হানের কপালে ভালোবাসার এক গভীর স্পর্শ এঁকে দেয়। এই চুমুতে ছিল ভাষাহীন ভালোবাসা, দীর্ঘ শোক কাটিয়ে ওঠার প্রতিজ্ঞা, আর এক অনিবার্য আশ্রয়ের ছোঁয়া। রায়হান চোখ বন্ধ করে সেই স্পর্শ নিতে নিতে অনুভব করে এই নারী শুধু তার স্ত্রী বা জীবনসঙ্গী নয়, এই নারী তার শক্তি, তার এক বেঁচে থাকার কারণ হয়ে দাঁড়িয়েছে। রায়হান তুলিকে নামিয়ে দিয়ে তুলির কপালে গালে ভালোবাসার ছোঁয়া এঁকে দেয়।
যেন কোনো কথা ছাড়াই বলে দেয়, আমি আছি সব সময়। তুলি হালকা হেসে সতর্কতা মিশ্রিত উষ্ণতা নিয়ে বলে ওঠে, এবার সত্যি সত্যি দেরি হয়ে যাবে, রেডি হয়ে আসো তাড়াতাড়ি, আমি খাবার রেডি করছি। তুলি রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে চলে যায়, আর রায়হান চেয়ে থাকে তুলি যাওয়ার দিকে অদ্ভুত এক মুগ্ধতা নিয়ে। ঢাকা শহরের এক প্রাণচঞ্চল দুপুর, সূর্যের আলো ভার্সিটির ছায়াঘেরা মাঠে ঝিমধরা বৃষ্টির মতো নেমে এসছে। হালকা ঘাসে ভরা সবুজ মাঠে ছাত্রছাত্রীদের যেন মেলা বসেছে। মাঠের কোনায় কোনায় ছাত্রছাত্রীরা নিজেদের জগতে ব্যস্ত। কোথাও কেউ গিটার হাতে বাজাচ্ছে, কোথাও হাসির ফোয়ারা। মাঠের এক কোনায় বসে আছে রিমি, কোলে একটা মোটা বই। ডেভেলপমেন্ট স্টাডিজ, এ সাউথ এশিয়ান পার্সপেক্টিভ খুলে পড়ছে সে। মুখে গম্ভীর ভাব, চোখে মনোযোগ। পাশে বসে আছে তার সবচেয়ে কাছের বান্ধবী নিশিতা। নিশিতা চঞ্চল, প্রাণবন্ত, উজ্জ্বল প্রকৃতির মেয়ে। নিশিতা হঠাৎ রিমির হাত থেকে বইটা ছো মেরে নিয়ে বলে ওঠে, আল্লাহ রে, সবসময় শুধু পড়া পড়া আর পড়া, তোর জীবনে আর কিছু নেই নাকি? রিমি হেসে ফেলে। নিশিতার রাগ মেশানো নাটকীপনা তার কাছে নতুন নয়। নিশিতা সিরিয়াস ভঙ্গিতে আবার বলে ওঠে, দেখ, হাসবি না। আচ্ছা যাই হোক, শোন, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য তোর বইয়ের মোনাজাতে বাধা দিলাম। কি এমন গুরুতর কথা, বল শুনি। নিশিতার চোখ চকচক করে বলে ওঠে, আগামীকাল রাতে একটা কনসার্ট আছে জানিস, সন্ধ্যার পর শুরু আর 9:30-10টার মধ্যেই শেষ, একদম ভার্সিটির পাশে। আর এইবার আমি ভেবে রেখেছি তোকে নিয়ে যাবই যাব। রিমি চোখ গোল গোল করে বলে ওঠে, ওরে বাবা, তুই পাগল হয়ে গেছিস নাকি? দাভাই যদি জানে আমাকে মেরেই ফেলবে। ছোটদা, ছেলে মানুষ হয়েও একটু রাত করলেই দাভাই রেগে যায়। সেখানে আমি রাতের বেলা কনসার্ট, শুধু দাভাই না, ভাইয়া আর ছোটদাও আমাকে পেটাবে। তাছাড়া আমাদের বাসায় নিয়মই আছে, সন্ধ্যার পর কোনো মেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া বাইরে বের হতে পারবে না। দেখিস না, আমি টিউশন সব দিনে দিনে সন্ধ্যার আগে বাসায় ঢুকতে হয়, তাই এটা একদম অসম্ভব। নিশিতা জোরে নিঃশ্বাস ফেলে বলে ওঠে, দূর প্লিজ রিমি, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, বল একটা বার চল, অনেক মজা হবে। ইনফ্যাক্ট সব থেকে বড় কথাই, এই কনসার্টে পারফর্ম করবে আরিয়ান ভাই। রিমি কপাল কুঁচকিয়ে বলে ওঠে, আরিয়ান ভাই? উনি কে? নিশিতা মুখে হাত দিয়ে অবাক হয়ে বলে ওঠে, ও মাই গড, তুই আরিয়ান ভাইকে চিনিস না? কাকে কি বলি আমি, উনি আমাদের ভার্সিটির মোস্ট হ্যান্ডসাম অ্যান্ড সবচেয়ে ড্রেসিং ক্রাশ বই, একদম স্টার ম্যাটেরিয়াল, আর গান গায় এত সুন্দর যেন মন ছুঁয়ে যায়। গিটার বাজানোর কথা তো বাদই দিলাম। ও। নিশিতা সাথে সাথে রিমির বাহুতে একটা চড় মেরে বলে ওঠে, ওহ কি, হ্যাঁ তুই যাচ্ছিস আমার সাথে, আর এটাই ফিক্সড। রিমি মুখ গোমরা করে বলে ওঠে, কিন্তু দাভাই রাজি হবে না, আমি আর কি করতে পারি বল? নিশিতা হালকা হাসি দিয়ে গলায় দুষ্টু স্বর এনে বলে ওঠে, তোর ভাইয়াকে তো আমি ম্যানেজ করব। কিভাবে? নিশিতা ফিসফিস করে একটা ছোট্ট পরিকল্পনা বলে রিমিকে। রিমি তা শুনে আঁতকে বলে ওঠে, তুই এসব কি বলছিস? দাভাইকে মিথ্যা বলবো? আর তাও এমনভাবে? একবার যদি ধরা পড়ে যায় তাহলে সবাই আমাকে শেষ করে দিবে। নিশিতা ধমক দিয়ে বলে ওঠে, ধুর, কিছুই হবে না। মাঝে মাঝে লাইফে একটু ফান করতে গেলে ছোট্ট খাট্টু মিথ্যা বলা লাগে, সব সময় এত যুক্তি হয়ে লাভ নেই। রিমি ভেতর থেকে অস্থির হয়ে পড়ে। তার স্বভাব এমন নয়। দাভাইয়ের প্রতি অসম্ভব শ্রদ্ধা আর ভক্তি সে ছোটবেলা থেকে বুকে গেঁথে রেখেছে, কখনো মিথ্যে বলেনি। রিমি গলায় দ্বিধা নিয়ে বলে ওঠে, নিশিতা, এটা ঠিক হবে? নিশিতা দৃঢ়ভাবে বলে ওঠে, একদম ঠিক হবে, এটাই লাইফ। এখন বল, তোর দাদা ভাই কখন বাসায় আসবে? সাধারণত সন্ধ্যার পরে, কিন্তু এখন ভাবি অসুস্থ, তাই আজকাল বিকেলেই চলে আসে। ওকে ডান, আমি বিকালে আসছি তোর বাসায়। শিওর, তোর ভাইয়াকে ম্যানেজ করা।
রিমি আর কিছু বলে না। সে জানে নিশিতাকে থামানো মানে পাথরকে চুম্বক দিয়ে টানার চেষ্টা করা। কিন্তু মনে মনে চিন্তার স্রোত বইছে রিমির। দা ভাইয়ের কাছে কেন, পরিবারের কারোর কাছে সে কখনো মিথ্যে বলেনি, আজ বলবে। আবার কনসার্টে যাওয়ার একটা তীব্র ইচ্ছে যেন ভেতরে চেপে বসেছে। একটা ছোট্ট ঢোক গিলে রিমি। শহরে ব্যস্ত এক বিকেল। দিনের রোদ এখন একটু ঢলে পড়েছে। আকাশে হালকা সোনালি রং, মাঝে মাঝে দমকা হাওয়া ঘাসের উপর দিয়ে ছুটে যাচ্ছে। শহরের ভেতর বড় একটা খেলার মাঠ, চারিদিকে গাছের সারি আর মাঝখানে সবুজ ঘাসে ঢাকা এই মাঠ যেন শহরের কোলাহল থেকে একটা ছোট্ট মুক্তি। মাঠের মাঝে কিছু তরুণ ক্রিকেট খেলছে। ছেলেগুলোর হাসি ঠাট্টা, বল ছোড়াছুড়ি, আউট, ছয় এসব শব্দে মাঠ যেন ভরে আছে। রনি ব্যাট হাতে দাঁড়িয়ে আছে, ওর শরীর ঘর্মাক্ত, মুখে আত্মবিশ্বাস। রনির বন্ধু চয়ন বল হাতে নিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, এইটা সল্লাসে দিবরে ভাই, কভার দিয়ে মারা যাবি না যেন। চয়ন ছুড়ে দেয় বল। রনি এগিয়ে এসে পুরো শক্তিতে ব্যাট চালায়। ব্যাটের আঘাতে বল উড়ে যায় অনেক দূর। সবাই চেয়ে দেখে বলটা উড়ে গিয়ে মাঠের এক পাশ দিয়ে হেঁটে যাওয়া এক তরুণীর হাতে থাকা অ্যাকোরিয়ামে সহজরে গিয়ে পড়ে। একটা তীক্ষ্ণ শব্দের সঙ্গে অ্যাকোরিয়ামের কাঁচ ভেঙে মাটিতে চারিদিকে ছড়িয়ে পড়ে। অ্যাকোরিয়ামের ভেতরের পানিতে থাকা ছোট ছোট গোল্ড ফিশগুলো মাটিতে পড়ে লাফাতে থাকে। মেয়েটি হকচকিয়ে পেছনে সরে যায়। মেয়েটির চোখে হালকা জল আর আকস্মিক ঘটনায় কিছুটা ভয়। আশেপাশের কয়েকজন চমকে তাকায়। রনি ও তার বন্ধুরা হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। তারপর রনি দৌড়ে মেয়েটির দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে, সরি, বলটা এখন চলে আসবে বুঝিনি। মেয়েটি রনির দিকে তাকায়, মুখ লাল হয়ে আছে রাগে। রাগ মিশ্রিত কম্পিত কণ্ঠে মেয়েটি বলে ওঠে, সরি দিয়ে কি হবে? এইভাবে রাস্তাঘাটে কেউ খেলে? রনি একটু থমকে গিয়েও শান্ত কণ্ঠে বলে ওঠে, দেখো, এইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি তো আর ইচ্ছা করে এটা করিনি, আর আমরা মাঠে খেলছিলাম। অ্যাক্সিডেন্ট? আপনি জানেন আপনি আমার কত শখ করে কেনা অ্যাকোরিয়াম ভেঙে ফেলেছেন? কত শখ করে কতগুলো দোকান ঘুরে ঘুরে এইটা কিনেছেন। আপনি 1 সেকেন্ডে সব শেষ করে দিলেন। রনি একটু থেমে বলে ওঠে, দেখো, আমি বলেছি আমি দুঃখিত। আমি ইচ্ছা করে এটা করিনি, বুঝতেই পারিনি বলটা এভাবে এখানে চলে আসবে। মেয়েটি চিৎকার করে বলে ওঠে, বুঝতে পারেননি মানে? এখন বলুন আমি অ্যাকোরিয়াম কোথায় পাবো? আবার মাছগুলো সব মরে গেল। আশেপাশে কিছু লোক তাকিয়ে আছে তাদের দিকে। রনি আশেপাশে তাকিয়ে একটু অস্বস্তির সাথে বিরক্ত সুরে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝি, কিন্তু এত জোরে চিৎকার করছো কেন? আশেপাশে সবাই তাকিয়ে আছে, একটু শান্ত হও প্লিজ। মেয়েটি এইবার রীতিমতো বিস্ফারিত হয়ে বলে ওঠে, শান্ত হব? আপনি আমার সব ভেঙে চুরে শেষ করে দিলেন আর আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো? আমার জায়গায় আপনি থাকলে কি চুপ করে থাকতেন? রনি এবার কড়া গলায় বলে ওঠে, আরে ঠিক আছে, এত চেঁচামেচি করতে হবে না। আর আমি বলতেছি তো আমি দুঃখিত। এই ছোট একটা অ্যাকোরিয়াম আর একটা অ্যাক্সিডেন্ট, এমন রিয়াক্ট করার কি আছে? ছোট? এইটা আপনার কাছে ছোট হতে পারে, কিন্তু এইটা আমার কাছে অনেক কিছু। এবং আপনার এই যে আমি খেলছিলাম তাই সব জায়েজ। এইটা ভাবটা একদম বিরক্তকর। আপনি আমার এত বড় ক্ষতি করে আবার মুখ নাড়াচ্ছেন, লজ্জা করে না? রনির মাথার ভেতর এবার যেন আগুন ধরে যায়। রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, ওকে, বেশ করেছি, ভেঙেছি। আর তোমার মতো মেয়ের সাথে এমন হওয়াই উচিত। অকারণে নাটক করা একদম অভ্যাস। মেয়েটি চোখ ছলছল করে ওঠে। শ্বাস নিতে নিতে বলে ওঠে, আমার মতো মেয়ে মানে? আপনি এখন আমাকে ব্যক্তিগত আক্রমণ করছেন? আপনি তো পুরো অসভ্য একজন মানুষ। আমি আপনাকে পুলিশে দেব। রনি সোজা হয়ে দাঁড়িয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে ওঠে, ও তাই, ওকে, যাও, পুলিশের কাছে যাও। কিন্তু যাওয়ার আগে একবার বলো তো, তুমি মাঠের ভেতর দিয়ে কেন হেঁটে যাচ্ছিলে? রাস্তা দিয়ে যাওনি কেন? খেলাধুলার জায়গায় যদি কেউ চলাফেরা করে তাহলে এমন অ্যাক্সিডেন্ট করার দোষারোপ। মেয়েটি দাঁতে দাঁত চেপে বলে ওঠে, পচা লোক, আমি আপনার সাথে আর কথায় বাড়াতে চাই না। কথাটা বলে মেয়েটি তীব্র রাগ নিয়ে হাঁটা শুরু করে। রনি তখন পেছন থেকে চিৎকার করে বলে ওঠে, হেই শোনো, সামনের মাসে যদি এখানে আসো
আমি টাকাটা ফেরত দিয়ে দিব। মেয়েটি থেমে যায়, ঘুরে দাঁড়িয়ে রনির দিকে তাকিয়ে বলে ওঠে, আপনার মতো মানুষের কাছ থেকে কোনো টাকা আমি নিতে চাই না। আপনার টাকা আপনার কাছেই রাখুন। কথাটা শেষ করে মেয়েটি দ্রুত হেঁটে চলে যায়। পাশে দাঁড়িয়ে থাকা চয়ন মুখ হা করে বলে ওঠে, বাপ রে, মেয়েটা তো পুরোই সাইক্লোন চালিয়ে চলে গেল। রনির বন্ধু মামুন হেসে বলে ওঠে, রনি ভাই, তুই তো দেখিস ঝগড়ার মাস্টার, ব্যাটে বলে তো ভালোই মারিস, এখন তো দেখছি মুখ দিয়েও মারতে পারিস, দারুণ। মামুনের কথায় রনি সহ পুরো বন্ধু দল সশব্দে হেসে ওঠে। রনি কাজ ঝাঁকিয়ে বলে ওঠে, ঝগড়া না ভাই, মেয়েটা জাস্ট এক্সট্রা রিয়েক্ট করতেছিল। ছোট একটা মাছের ডিব্বা নিয়ে এত কাহিনী। সবাই হাসতে থাকে রনির কথায়। রনি একবার মেয়েটি চলে যাওয়ার পথে তাকিয়ে আবার বন্ধুদের দিকে তাকিয়ে বলে ওঠে, চল আবার খেলা শুরু করি। চয়ন বলে ওঠে, এইবার কিন্তু সোজা শট মারবি, কাজ নয়। সবাই আবারও হাসে। রনি হালকা মাথা নাড়িয়ে ব্যাট হাতে নিয়ে মাঠের দিকে এগিয়ে যায়। মাঠে আবার ফিরে আসে সেই চেনা ব্যাট বলের শব্দ আর সন্ধ্যের আগমনী হাওয়া। রিমির রুমে একটা স্নিগ্ধ বিকেলের আলো এসে পড়েছে। জানালার পর্দা হালকা দুলছে। রিমি আর রুহি এক রুমে থাকে, কিন্তু রুহি কোচিং থেকে এসে এখন একটু ছাদে হাঁটাহাঁটি করছে, তাই রুম ফাঁকা পেয়ে দুজনের কথা বলতে সুবিধে হচ্ছে। ছোট্ট একটা টেবিলের ওপর রাখা আছে সমুচা, নুডলস, বিস্কুট আর গরম গরম চা। রিমি চোখে সত্যিই দ্বিধা। মুখটা গম্ভীর করে রিমি বলে ওঠে, নিশিতা, ব্যাপারটা বাদ দিলে হয় না? আমার না ভয় করছে ভীষণ। নিশিতা মুখ ভেঙিয়ে বিরক্ত কণ্ঠে বলে ওঠে, তুই থাম তো, লাস্ট মোমেন্টে এসে একদম নাটক করবি না, এখন আর বাদ দেওয়া প্রশ্নই আসে না। রিমি তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, তার চোখে ভয় আর সংকোচ, কিন্তু নিশিতার আগ্রহ, উৎসাহ আর হালকা চঞ্চলতায় সে কিছুই বলতে পারে না। নিশিতা বলে ওঠে, চল কাজটা সেরে আসি। রিমি ধুকপুক করা বুক নিয়ে উঠে দাঁড়ায়। নিশিতাকে সাথে করে নিয়ে মাঝের রুমের দিকে এগিয়ে যায়। রায়হান সোফায় বসে টিভিতে খবর দেখছে, পরনে একটা নীল রঙের টি শার্ট আর লুঙ্গি। রিমি আর নিশিতা এগিয়ে আসতে রায়হান মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকায়, তারপর হাসি মুখে বলে ওঠে, নিশিতা কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে আছো কেন? বসো। নিশিতা পাশের সোফায় বসে পড়ে। রিমি দাঁড়িয়ে থাকে, একটু অস্বস্তি, বারবার ঢোক গিলছে সে। তুলি তখনই রুমে ঢুকে এক কাপ চা এনে রায়হানের সামনে ধরে বলে ওঠে, তোমার চা। রায়হান চায়ের কাপ হাতে নিয়ে একটা ছোট চুমুক দেয়। তুলি চুপচাপ রিমির পাশে গিয়ে দাঁড়ায়। রিমি তখনও ভেতরে ভেতরে অস্বস্তিতে আছে। রায়হান চা পান করতে করতে বলে ওঠে, হ্যাঁ নিশিতা, বলো আপু, কি বলতে চাও? নিশিতা গলা খাকারি দিয়ে বলে ওঠে, ভাই, আমি আপনার ছোট্ট বোনের মতো, তাই একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি, যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে খুব খুশি হব। রায়হান একবার রিমির দিকে তাকায়। রিমি হালকা হাসির চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে আল্লাহ আল্লাহ করছে। রায়হান আবার নিশিতার দিকে তাকিয়ে বলে ওঠে, আমার সামর্থ্যের মধ্যে থাকলে অবশ্যই করব, বলো। নিশিতা একটু নাটকে ভঙ্গিতে গলা নামিয়ে বলে ওঠে, কাল আমার জন্মদিন, বান্ধবীদের নিয়ে ছোট্ট একটা গেট টুগেদার করছি বাসায়, সন্ধ্যায় শুরু হবে আর 10:30টার মধ্যে সব শেষ। আমি চাই রিমি আসুক, ওকে যদি অনুমতি দেন অনেক খুশি হব। রায়হান রিমির দিকে তাকায়। রিমি একবার থমকে যায়, একটু কেঁপে উঠলেও নিজেকে সামলিয়ে কণ্ঠে হালকা কৌতুক এনে বলে ওঠে, দা ভাই, আমি ওকে নিষেধ করেছিলাম, কিন্তু ও কিছুতেই শুনছে না। তোমার কাছেই চলে এলো সরাসরি। নিশিতা আস্তে করে বলে ওঠে, ভাই, আমি জানি আপনি সন্ধ্যার পর এমন বাইরে যাওয়া পছন্দ করেন না, কিন্তু আমি প্রমিস করছি প্রোগ্রাম শেষ আমি নিজে ওকে বাসায় দিয়ে যাব, আপনি একদম টেনশন করবেন না। রায়হানকে চুপ থাকতে দেখে তুলি শান্ত কণ্ঠে বলে ওঠে, রায়হান, নিশিতা যখন এত করে বলছে, আমার মনে হয় রিমিকে পাঠানো উচিত। রায়হান আরো কিছু সময় চুপ করে থেকে বলে ওঠে, ঠিক আছে রিমি, যা ঘুরে আয় তাহলে। কথাটা কানে আসতেই রিমি চমকে ওঠে, যেন বিশ্বাসই করতে পারছে না। তার মুখে মিশ্র অনুভূতির ছাপ। নিশিতা খুশি হয়ে উত্তেজিত গলায় বলে ওঠে,
থ্যাংক ইউ ভাই, আমি নিজে রিমিকে দিয়ে যাব, কথা দিচ্ছি। না আপু, তোমাকে দিয়ে যেতে হবে না। প্রোগ্রাম শেষ হলে কল দিলেই হবে। আমাদের কেউ একজন গিয়ে রিমিকে নিয়ে আসবে। রিমির মতো তুমিও তো আমার বোন, তাই আমি চাই না এত রাতে তুমি একা একা ফিরো। নিশিতা গলা নিচু করে আন্তরিকতার সাথে বলে ওঠে। ওকে ভাই, কিন্তু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রায়হান হেসে বলে ওঠে। যাই হোক, অ্যাডভান্স হ্যাপি বার্থডে নিশিতা। থ্যাংক ইউ। আজ তাহলে উঠি ভাইয়া। সাবধানে যেও। নিশিতা উঠে দাঁড়ায়। তুলি এগিয়ে এসে নিশিতাকে জড়িয়ে ধরে বলে ওঠে, অ্যাডভান্স হ্যাপি বার্থডে নিশিতা। নিশিতা হাসি মুখে বলে ওঠে, থ্যাংক ইউ ভাবি, আসি আজ। তুলি সম্মতিসূচক মাথা নাড়ায়। রিমি বলে ওঠে, আমি নিশিতাকে একটু এগিয়ে দিয়ে আসি। রায়হান সম্মতিসূচক মাথা নাড়ালে নিশিতা আর রিমি বেরিয়ে আসে। সন্ধ্যের আলো জ্বলে উঠেছে রাস্তায়, বাতাসে হালকা একটা নরম শীতলতা। রিমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওঠে, আল্লাহ, আমার জানটাই বের হয়ে যাচ্ছিল নিশিতা। নিশিতা হেসে বলে ওঠে, এত টেনশন কিছু নেই বান্ধবী, চল। রিমির মুখে এখনো ভয়, কিন্তু তার চোখে খানিকটা উত্তেজনা ঝিলিকও রয়েছে। তারা কথা বলতে বলতে মেন রোডের দিকে এগিয়ে যায়। রাতে নরম আলোয় মিশে যেতে থাকে তাদের পায়ের ছায়া। রুহি পড়ার টেবিলে বসে আছে, চোখে মুখে গভীর মনোযোগের ছাপ। সামনেই এইচএসসি পরীক্ষা। সময়ের প্রতিটা মিনিট তার কাছে এখন সোনা চেয়েও দামি। গণিত খাতা খুলে রাখা, পাশেই রংচঙে মার্কার, আর হাতে ধরা ক্যালকুলেটরে মাঝে মাঝে আঙ্গুলের শব্দ। রুহি এমনই এক মেয়ে যা জীবন চর্চার কেন্দ্রে পড়ালেখা, নিজের লক্ষ্য আর কিছুই নয়। এই সময় দরজায় হালকা শব্দ হয়। ধীরে ধীরে দরজা খুলে ভেতরে আসে তুলি, হাতে এক গ্লাস কুসুম গরম দুধ, মুখে নরম একটা হাসি। তুলি দুধের গ্লাস টেবিলের পাশে রেখে আস্তে করে বলে ওঠে, এই নাও। রুহি এক পলক তাকিয়ে দেখে, আবারও অঙ্কে মনোযোগ দেয়। তুলি একটু কুণ্ঠিত হয়ে বলে ওঠে, রুহি, সারা রাত দিন তো পড়তেই থাকো, মাঝে মাঝে একটু রেস্টও তো দরকার। শোনো না, আমি কি তোমার মাথায় একটু তেল দিয়ে দিব? ঠান্ডা লাগবে, মাথায় পড়তেও আরাম লাগবে। রুহি বই থেকে চোখ না তুলে ঠান্ডা কিন্তু বিরক্তিকর কণ্ঠে বলে ওঠে, ভাবি, তুমি না তোমার কাজটা ঠিক মতো করো প্লিজ। আমাকে নিয়ে ভাবতে হবে না তোমার। আর এসব আলগাপিরিত আমার একদম ভালো লাগে না। তুলির মুখে যেন ঝাপটা খেয়ে যায় কথাগুলো। চোখে পানি এসে জমে ওঠে, কিন্তু সে চুপ থাকে। কথার এই আঘাত যেন বহুবার সহ্য করা কোনো পুরনো ক্ষতকে আবারও জাগিয়ে তোলে। আসলে রুহি তুলিকে কোনোদিনই মেনে নিতে পারেনি, যেমন পারেনি আকলিমা বেগম। সেই একই ঠান্ডা অবজ্ঞা, একই অদৃশ্য দেওয়াল। তুলির চারিপাশে যেন অনন্তকাল ধরে গড়ে উঠেছে। তুলি হালকা কম্পিত কণ্ঠে বলে ওঠে, তুমি এমন করে বলছো কেন রুহি? আমি তো শুধু তোমার ভালো চেয়ে কথাটা বললাম। রুহি একরোখা চড়া গলায় বলে ওঠে, আমি কি তোমাকে বলেছি আমার ভালোটা ভাবতে? তুমি নিজের ভালোটা দেখো প্লিজ, আমারটা নিয়ে ভাবার দরকার নেই তোমার। ঠিক সেই সময় এসে দরজার কাছে এসে দাঁড়ায় আকলিমা বেগম। রিমি টিভি দেখছে, তাই রুমের কিছুই সে জানে না। শেষের কিছু কথা শুনে আকলিমা বেগম বলে ওঠে, কি হয়েছে? রুহি মাথা ঘুরিয়ে তাকায় মায়ের দিকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মা, তোমার বৌমাকে বলো আমাকে নিয়ে যেন এত না ভাবে। আমি এসব সহ্য করতে পারি না। আকলিমা বেগম চট করে তুলির দিকে তাকায়, চোখে অবজ্ঞা আর বিরক্তি মেশানো কণ্ঠে বলে ওঠে, বড় বৌমা, তুমি শুধু শুধু ওর পড়ার সময় এসে বিরক্ত করছো কেন? সামনে ওর পরীক্ষা, তাও শান্তিতে থাকতে দাও না। তোমার না সমস্যা তৈরি করা স্বভাব হয়ে গেছে দেখছি। তুলি স্তব্ধ হয়ে যায়, কিছু বলার মতো অবস্থায় নেই সে। কেবল চোখের পানি ফেলার আগেই ঘুরে দাঁড়ায় আর দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই, কিন্তু পিঠে যেন হাজারটা শব্দের আঘাত লেগে থাকে। রুহি নাক ছিটকে বলে ওঠে, মুডটাই নষ্ট করে দিল। আকলিমা বেগম এবার মেয়ের দিকে মুখ ফেরান, মুখটা কোমল হয়ে আছে। আদুরে গলায় বলে ওঠে, রুহি, মা আমার, রাগ করিস না সোনা। রাগ করলে পড়ায় মন বসবে না। আকলিমা বেগম দুধের গ্লাস রুহির দিকে বাড়িয়ে দিয়ে বলে ওঠে, এই দুধটা খেয়ে নে মা, খালি পেটে পড়লে মাথা ধরবে। আদর করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় আকলিমা বেগম। রুহির মুখে একটু প্রশান্তি ফিরে আসে, সে গ্লাসটা নিয়ে চুমুক দেয়। ঢাকায় রোদে ঝিলিক এখন বেজায় চড়া। এই তেজি রোদে ভার্সিটির মূল গেটের পাশে থাকা ছোট্ট টং দোকানে এসে বসেছে ঋষভ।
চায়ের কাপে ঠোঁট ছোঁয়ায়, হালকা ধোঁয়া উড়ে আসে। ঠিক তখনই পাশ থেকে মিষ্টি কণ্ঠে কেউ বলে ওঠে, ঋষভ ভাই আপনি? ঋষভ পাশে তাকাতেই দেখে অরিন। মাথার ঘাম মুখে জমে আছে, রোদে মুখ লালচে হয়ে উঠেছে, তবুও ঠোঁটে এক ধরনের হাসি। ঋষভ চায়ের কাপ পাশে রেখে উঠে দাঁড়িয়ে বলে ওঠে, চা খাচ্ছিলাম একটু। তুমি এখানে কি করো? কোচিং শেষ করে এখন বাসায় যাচ্ছি। ও আচ্ছা, ভালো, মন দিয়ে পড়াশোনা করো। এই অ্যাডমিশন টাইমটা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। অরিন ঠোঁট বাঁকিয়ে হেসে বলে ওঠে, আপনিও অ্যাডভাইস দেওয়ার লোক পেলেন না ঋষভ ভাই? এই পড়ালেখা জিনিসটা আমার একদম ভালো লাগে না। এই যে কোচিংয়ে এসেছি নিজের ইচ্ছেতে না, বাবা মায়ের চাপে পড়ে এসেছি। ঋষভ একটু ভ্রু কুচকিয়ে তাকিয়ে বলে ওঠে, মানে এসব কি বলছো তুমি? অরিন কিছুটা সিরিয়াস ভঙ্গিতে বলে ওঠে, সত্যি বলছি, কোচিং পরীক্ষায় আমার সর্বোচ্চ মার্কস উঠেছে 6, তাও 30-এর মাঝে। এবার কথা শুনে ঋষভের হাসি চেপে রাখতে কষ্ট হয়। যদিও মুখ গম্ভীর রাখার চেষ্টা করে, তাও ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। নিজেকে কিছুটা স্বাভাবিক করে ঋষভ বলে ওঠে, তাহলে তোমার জীবনে কি কোনো উদ্দেশ্য নেই? আমি স্বামী সেবা করব, এইটাই আমার উদ্দেশ্য। এমন কথায় ঋষভ কাশতে শুরু করে দেয়। অরিন ব্যাগ থেকে পানির বোতল বের করে এগিয়ে দিয়ে বলে ওঠে, আরে ঠিক আছেন তো, নিন পানি খান। ততক্ষণে ঋষভের কাশি কমে এসছে। হাত তুলে নাবোধক ইশারা দিয়ে বলে ওঠে, না না, লাগবে না, আমি ঠিক আছি। কি ঠিক আছেন? ধরেন আগে পানি খান। কথাটা বলে অরিন জোর করে ঋষভের হাতে বোতলটা ধরিয়ে দেয়। একটু অপ্রস্তুত হলেও ঋষভ বোতলটা হাতে নেয়। সামান্য পানি পান করে বোতলটা ফেরত দিয়ে বলে ওঠে, থ্যাঙ্কস। অরিন হালকা হেসে তাকায়। সেই হাসি ঋষভের চোখে একটু বেশি সুন্দর ঠেকে যায়, কিন্তু পরক্ষণে নিজের চোখ সরিয়ে নিয়ে নিজের মুখের ওপর আগের সেই গম্ভীর রূপ টেনে বলে ওঠে, তুমি এখন বাসায় যাও, দেরি হয়ে যাচ্ছে। আমাকেও যেতে হবে, আমার কাজ আছে। আচ্ছা, অয়নকে পড়াতে আসবেন তো? যাব। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অরিন সামনে হাঁটতে থাকে। ঋষভ তাকিয়ে থাকে অরিনের যাওয়ার পানে। আচমকা অরিন হুট করে ঘুরে পেছনে ফিরে তাকায়। ঋষভ চমকে ওঠে, তড়িৎ গতিতে চোখ সরিয়ে নেয় এবং নিজে দ্রুত হাঁটা শুরু করে। অরিন হালকা হাসে। এক চিলতে হাসি রেখে সে নিজেও হাঁটতে থাকে নিজ বাসগৃহের দিকে। আর ঋষভ হাঁটতে হাঁটতে নিজের মনে মনে বলে ওঠে, এইসব কি? মাথা ঠান্ডা রাখ ঋষভ, এইভাবে তাকিয়ে থাকাটা ঠিক না, একদম ঠিক না। শহরের সন্ধ্যাগুলো যেন নিজের আলাদা এক একটা ভাষা নিয়ে আসে। দিনের কোলাহল ধীরে ধীরে ঝিমিয়ে পড়লেও সন্ধ্যের শহরে নামে একরকম গুঞ্জন। বাতাসে থাকে ইলেকট্রনিক উত্তেজনা। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের কাছের ঘুমহীন চোখগুলো একটার পর একটা জ্বলে ওঠে। গাড়ির হেডলাইট, মানুষের পদচারণা, চায়ের স্টলে ভিড়, আর কোনো দূরের মোড়ে হঠাৎ বাজতে থাকা বাসের হর্ন, সব মিলিয়ে ঢাকার এই সন্ধে যেন জীবন্ত চিত্রকাব্য। সেই সন্ধ্যার আবহ একটু ভিন্ন রূপ নিয়েছে আজ। শহরের এক প্রান্তে একটি বিশাল খোলা মাঠে আয়োজন করা হয়েছে এক কনসার্টের। একদম খোলা আকাশের নিচে মাঠ জোড়া মানুষের ঢল। বিশাল বিশাল ব্যানার, স্টেজের উপর ঝলমলে আলোকসজ্জা, বিশাল স্পিকার, আর তার নিচে পাগলপাড়া দর্শক। কে নেই সেখানে? কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া, প্রেমিক প্রেমিকা, কিছু মধ্যবয়সী মানুষ, সবাই যেন আজ একটু আলাদা আনন্দের খোঁজে এখানে এসে জড়ো হয়েছে। এই ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে সামনে এগিয়ে আসছে রিমি আর নিশিতা। নিশিতা সাবলীল অভ্যস্ত ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে, আর রিমি বারবার চারিপাশের দিকে তাকিয়ে হাঁ করে সবকিছু দেখছে। এই ধরনের আয়োজন সে এতদিন শুধু টিভির পর্দায় দেখেছে। রঙিন আলো, হইচই, উচ্ছ্বাস সব ছিল তার কাছে ভার্চুয়াল, দূরের কোনো স্বপ্নের মতো। কিন্তু আজ সেই স্বপ্ন যেন সত্যি হয়ে সামনে দাঁড়িয়ে আছে। স্টেজের বিশালতা, আকাশমুখী আলো, বড় স্ক্রিনে নাচতে থাকা রঙিন দৃশ্য, সবকিছুতে রিমির চোখে লেগে থাকে অভাবিত বিস্ময়। যেন একটা আলাদা জগতে পা রেখেছে সে। রিমি আপনাতেই বলে ওঠে, ওয়াও। নিশিতা একটু হেসে বলে ওঠে, এটাই তো লাইফ রে দোস্ত, টেনশন বাদ দিয়ে আর জমিয়ে উপভোগ কর। হঠাৎ করে স্টেজের সব আলো নিভে যায়। এক মুহূর্তের জন্য চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়। রিমি একটু চমকে ওঠে, বুক ধড়ফড় করে ওঠে তার। ঠিক তখনই স্টেজের ওপর একটি মাত্র আলো এসে পড়ে, আর সেই আলোর নিচে দেখা যায় একটা পুরুষ অবয়ব।
গা ছমছমে নিস্তব্ধতার মাঝে সেই পুরুষ গিটার হাতে দাঁড়িয়ে আছে। তার ছায়া লম্বা হয়ে মাঠ জুড়ে ছড়িয়ে পড়েছে। চারিদিকে সব মানুষের চোখ আটকিয়ে যায় একমাত্র আলোকিত ফিগারের দিকে। গিটারে হালকা টান দেয় ছেলেটি। আলো ধীরে ধীরে উজ্জ্বল হয় এবং স্পষ্ট দেখা যায় স্টেজের মাঝে দাঁড়িয়ে থাকা সেই যুবকটিকে। তারপর হঠাৎ করে শুরু হয় দর্শকদের মাঝে উত্তাল, আরিয়ান আরিয়ান আরিয়ান। রিমির চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। এই সেই আরিয়ান যার কথা নিশিতা তাকে বলেছে। আরিয়ান বেশ লম্বা, পরনে ব্ল্যাক জ্যাকেট, ভেতরে সাদা টি শার্ট আর একটা ডার্ক ব্ল্যাক ডেনিম প্যান্ট, পায়ে কেডস, চুলগুলো খুব সিল্কি, চোখে গভীর এক চাহনি, যেন কোনো মানুষের হৃদয় এক দৃষ্টিতে টেনে নিতে পারে। গালে সামান্য খোঁচা খোঁচা দাড়ি আর ঠোঁটে রয়েছে এক প্রকার কিলার হাসি। আরিয়ান মাইকের সামনে মুখ এনে বলে ওঠে, তোমার জন্য আজকে গান ঠিক হৃদয়ের ভেতর থেকেই। শুরু হয় গিটার বাজানো, সেই সাথে গানের সুর। রিমির মুখে বিস্ময় আর আনন্দের এক মিশ্র অনুভূতি, চোখে যেন তারকারা নেমে এসেছে। রিমি মনে মনে বলে ওঠে, বাহ, আসলেই অনেক সুন্দর গান করে তো। নিশিতা পাশ থেকে ফিসফিস করে বলে ওঠে, কি জোস তাই না দোষ? রিমি নিশিতার দিকে তাকায়। নিশিতা মুগ্ধ নয়নি তাকিয়ে আছে আরিয়ানের দিকে, চোখে যেন এক স্বপ্নের দৃষ্টি। সেই দৃষ্টিতে ছিল সম্মোহন, কল্পনা আর মুগ্ধতা। রিমি আবার তাকায় আরিয়ানের দিকে। ছেলেটি আসলেই কত সুন্দর। তার হাসিতে, চোখের গভীরতায়, গানের প্রতিটি লাইনে অদ্ভুত এক জাদু। সেই জাদু ছুঁয়ে যায় রিমির ভেতরের নিঃশব্দ আবেগগুলোকে। আলো, শব্দ, গান, উচ্ছ্বাস আর মানুষের গর্জনের মাঝে রিমি চুপচাপ দাঁড়িয়ে থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজের দিকে। রাত 10:15। কনসার্ট শেষ হয়ে গেছে। রিমি আর নিশিতা এখন দাঁড়িয়ে আছে নিশিতাদের বাসার সামনে। নিশিতার বাড়ির নিচে সাদা আলো জ্বলছে। রাস্তার বাতির নিচে রিমির ছায়া পড়ছে, লম্বা হয়ে গেট ছুঁয়ে যাচ্ছে। রিমি ফোন বের করে রায়হানকে কল করে। দুবার রিং হতেই ওপাশ থেকে রায়হান রিসিভ করে বলে ওঠে, হ্যালো রিমি, প্রোগ্রাম শেষ? হ্যাঁ দা ভাই, শেষ হয়ে গেছে। তুমি কখন আসবে? ঋষভ যাচ্ছে তোকে আনতে, ওখানেই থাক, ও পৌঁছে যাবে। আচ্ছা। কল কেটে দেয়। রিমি ফোন নামানোর পর পাশে দাঁড়িয়ে থাকা নিশিতা বলে ওঠে, কেমন লাগলো বল? রিমি একটু হেসে বলে ওঠে, ভালোই লেগেছে, মজা হয়েছে অনেক। নিশিতা এবার এগিয়ে এসে রিমির কানে ফিসফিস করে বলে ওঠে, আরিয়ান ভাইকে কেমন লাগলো সেটাই বল। কথাটা কানে আসতে রিমির চোখের সামনে ভেসে ওঠে স্টেজের দৃশ্য। ঝলমলে আলো, শব্দে কাঁপা চারপাশ, আর সেই একই ফ্রেমে বাঁধা মারাত্মক সুদর্শন যুবক আরিয়ান। তার চোখের সেই গাঢ় চাহনি, গান শুরু করার আগে সেই অর্ধেক হাসি, আর গিটারের টানে যে আগুনটা ছড়িয়ে দিয়েছিল মাঠ জুড়ে, সবকিছুই যেন একসাথে ভেসে ওঠে রিমির চোখে। রিমি চুপ করে আছে, চোখ নামিয়ে নেয় নিজের পায়ের দিকে। নিশিতা কনুই দিয়ে ধাক্কা মেরে বলে ওঠে, কি হলো? বল বল, চুপ করে আছিস কেন? রিমি স্বাভাবিক ভঙ্গিতে বলে ওঠে, ভালো। রিমির কথা শুনে নিশিতা কটমট করে বলে ওঠে, ভালো, জাস্ট এতটুকুই? তুই কি রে, নিরামিষের মেয়ে একটা, এমন ড্রেসিং একটা ছেলেকে তুই জাস্ট বললি ভালো? যেন জোর করে বলল হচ্ছে ডিসকাস্টিং। রিমি হালকা হাসে নিশিতার কথায়। চোখে মুখে ক্লান্তি থাকলেও সেই হাসিতে ছিল এক ধরনের স্নিগ্ধতা। নিশিতা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে, আর রিমি আবারও যেন দেখতে পায় সেই স্টেজের আলো, আরিয়ানে দাঁড়িয়ে থাকা অবয়ব। রিমির মনে পড়ে যায় তার গলার সুর তোলা গানের লাইনগুলো, আর চোখে জ্বলতে থাকা সেই বেখেয়ালি আগুন। হঠাৎ রিমি বুঝতে পারে তার ভেতরের কল্পনাগুলো একটু বেশি জায়গা নিয়ে ফেলেছে। রিমির চোখের কোণে একটুখানি হাসি দেখা যায়, বাতাসে ওড়ানো চুল সামলায়। রাত নেমে এসেছে ভালো করে, আকাশে তারা কম, আলো বেশি। ঢাকার রাস্তা বেশ সচল, বাস, রিক্সা, প্রাইভেট কার, দোকানপাটের ঝকঝকে আলো, সব মিলিয়ে শহরের বিকালটা খুবই গতিশীল। রনি হাঁটতে হাঁটতে বাস স্টপের কাছে এসে দাঁড়ায়। হাতে একটা জ্বলন্ত সিগারেট ধীরে ধীরে টান দিচ্ছে। গরম ধোঁয়া তার ঠোঁট থেকে বেরিয়ে আস্তে আস্তে বাতাসে মিশে যাচ্ছে। একটা লম্বা টান দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়া ঠিক পর মুহূর্তেই পাশে একটা মেয়েলি কাশি শোনা যায়। রনি ঘাড় ঘুরিয়ে তাকায়। মেয়েটির পিঠ ছাপানো চুলে মুখটা আড়াল করে রেখেছে। রনি আবার সিগারেট মুখে তুলতেই মেয়েটি মুখ ফিরিয়ে সরাসরি তাকায় তার দিকে। মেয়েটিকে দেখে রনি চোখ বড় বড় হয়ে যায়। এই তো সেই দিনের সেই মাঠের মেয়েটা। রনি চমক চোখে বলে ওঠে, আরে মিস অ্যাকোরিয়ামলি।
মেয়েটি ভ্রুকুচকিয়ে বলে ওঠে। অ্যাকোরিয়াম মোয়ালিম মানে? রনি হালকা হেসে বলে ওঠে। আরে রেগে যাচ্ছ নাকি? তোমার মনে হয় রাখতে ভালোই লাগে তাই না? সবসময় এমন আগুন হয়ে চলাচল করো নাকি? মেয়েটি সরু চোখে তাকায় রনির দিকে, কণ্ঠে বিরক্তিকর ভাব এনে বলে ওঠে। রাগ করবো না? আপনি এইভাবে পাবলিক প্লেসে সিগারেট টানছেন, লোকজন চলাচল করছেন, তাদের তো অসুবিধাও হতে পারে। অবশ্য আপনার কাছে এর থেকে বেশি আর কি বা আশা করা যায়? রনি একটু মাথা চুলকিয়ে সিগারেট নামিয়ে বলে ওঠে। ওকে ওকে রিল্যাক্স। সিগারেটে প্রবলেম হচ্ছে, এখনই ফেলে দিচ্ছি। রনি সিগারেটটা ফেলে পা দিয়ে নিভিয়ে দেয়। মেয়েটি ভ্রুকুচকে একটু মুখ ঘুরিয়ে দাঁড়ায়। রনি একটু মুচকি হেসে বলে ওঠে। যাই হোক, আমি রনি। তোমার নাম কি? মেয়েটি মুখ না ফিরিয়ে সোজা তাকিয়ে বলে ওঠে। নাম জেনে আপনার কাজ কি? আরে বাবা, আজ এত রেগে যাচ্ছ কেন? আমি তো আজ কিছুই করিনি। মেয়েটি রনির দিকে তাকিয়ে চোখে ধুমাইতে বিরক্তি নিয়ে বলে ওঠে। দেখুন, আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাই না, সো প্লিজ মুখটা বন্ধ রাখুন। রনি গা ছাড়া ভঙ্গিতে বলে ওঠে। আমার মুখ, আমার ইচ্ছে। আমি কথা বললে তোমার সমস্যা কোথায়, মিস অ্যাকোরিয়াম অলি? মেয়েটি কিছুটা রেগে বলে ওঠে। এই অ্যাকোরিয়াম মোয়ালিম মানে কি? হ্যাঁ, বারবার এইটা বলছেন কেন? রনি একটু হাসে, চোখে দুষ্টুমির ঝলক নিয়ে বলে ওঠে। সেদিন যেভাবে অ্যাকোরিয়াম নিয়ে রেগে গেলে, আমি ভেবেছি তুমি অ্যাকোরিয়ামের ওপর পিএইচডি করেছো, তাই আমি তোমার নাম অ্যাকোরিয়াম অলি রেখেছি। ধুর! কথাটা বলেই মেয়েটি হেঁটে চলে যেতে থাকে। রনি পেছন থেকে চিৎকার করে বলে ওঠে। ওই মিস অ্যাকোরিয়াম অলি, বাসা কোথায় তোমার? মেয়েটি দাঁড়িয়ে যায়, ঘুরে তাকায় রনির দিকে, মুখে সেই একই কঠোরতা নিয়ে বলে ওঠে। উগান্ডা। তারপর মেয়েটি এক দমকে মুখ ঘুরিয়ে হাঁটা দেয়। রনি অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। কয়েক সেকেন্ড পর এক গাল হাসে, গলার কাছে এক চাপা হাসি চেপে ধরে বলে ওঠে। উগান্ডা, বাহ, সুন্দর লোকেশন। রাত তখন বেশ গাঢ়, বাইরে আকাশ জুড়ে তারার দুটি ছড়িয়ে আছে। হালকা হাওয়া ঢুকছে জানালার ফাঁক গলে, পর্দা যেন ধীরে ধীরে নেচে উঠছে তার তালে তালে। এমন রাতে ঘরটা যেন আরো নিঃশব্দ, আরো গভীর। রায়হান চুপচাপ রুমে ঢুকতে দৃষ্টি যায় তুলির দিকে। ঘরের ভেতর মৃদু আলো জ্বলছে, কিন্তু সেই আলোয় তুলি যেন ঠিকরে পড়ছে এক অপার সৌন্দর্য নিয়ে। তুলি জানালার কাছে দাঁড়িয়ে আছে গ্রিল ধরে, চোখ দুটো স্থির বাইরের দিকে, মুখটা ভার হয়ে আছে তার, ঠোঁটের কোণে চাপা ক্লান্তি, চোখে একরাশ অনুচ্চারিত ভাবনা। রায়হান ধীরে ধীরে এগিয়ে সে পেছন থেকে জড়িয়ে ধরে তুলিকে। তুলির শরীর তার বুকের সঙ্গে মিশে যায়। তুলি চমকে ওঠে না, কারণ এই স্পর্শ তার কাছে নতুন নয়, বরং এই ছোঁয়া তার আশ্রয়, তার সব থেকে বড় বিশ্বাস, ভালোবাসা। এই ছোঁয়ায় সে অভ্যস্ত, কিন্তু প্রতিবারই নতুন লাগে তার। আজ তুলি পরেছে হালকা রঙের সিল্কের শাড়ি, তুলির ম্লান মুখ, কিন্তু রায়হানের কাছে লাগছে তুলির মুখ যেন এক অপার্থিব কোমলতা। রায়হানের চোখে তুলি যেন একটা পরী, আলো ছায়ার মাঝে ফুটে ওঠা কোমল এক রূপ কথা। রায়হান তার হাত তুলির পেটের কাছে শাড়ির নিচে রাখে, হালকা চাপ দিয়ে টেনে নেয় নিজের দিকে। তুলির শরীর সামান্য কেঁপে ওঠে, নিঃশ্বাসের গতি ধীরে ধীরে বেড়ে যায়। তুলি একদম চুপ হয়ে আছে, কিন্তু তার নীরবতা রায়হান বুঝতে পারে। এই নীরবতার গায়ে মেখে থাকে চেনা উষ্ণতা। রায়হান তুলির কাঁধ থেকে চুল সরিয়ে ঠোঁট দিয়ে ছোট ছোট স্পর্শ এঁকে দেয়। তুলির গায়ে লোম দাঁড়িয়ে যায়, কিন্তু ঠোঁটে ফুটে ওঠে এক মায়াবী হাসি, নরম শান্ত, কিন্তু ভেতরে তীব্র আবেগে পূর্ণ। রায়হান তুলিকে ঘুরিয়ে নিজের মুখোমুখি দাঁড় করায়, চোখে চোখ, নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে যায়। কপালের সঙ্গে কপাল ঠেকিয়ে রায়হান বলে ওঠে।